নমস্কার, দ্য ডিজাইন পডকাস্টে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি যে আর্টিস্টের সঙ্গে ইন্টারভিউ করার ইচ্ছা ছিল, সে তো নিজে একজন সত্যি খুবই ভালো শিল্পী, মানে প্রচণ্ড ভালো মানে সুপার ট্যালেন্টেড যদি শিল্পী বলি, সেটা তো রয়েছে। এবার তার সাথে সাথে তিনি নিজে একজন হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফার। আমি আজকে ওয়েলকাম করব আপনাদের সামনে অর্ক পাত্রকে। নমস্কার। নমস্কার। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো। হুম, সে ফটোগ্রাফি নিয়ে কাজ করছে, হুম, কিন্তু তার মেন কাজ হচ্ছে ট্র্যাডিশনাল হুম, পেইন্টিং করা আর মূর্তি করা। হুম। এই ইন্টারেস্টটা আমি একটু জানতে চাইবো কিভাবে এলো? দেখো, রুটেড না হলে কেউ কোথাও থাকতে পারবে না। মানে ইউ হ্যাভ টু বি রুটেড টু ইয়োর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। এবার সেখান থেকে তুমি wherever you want to build yourself, you can build yourself. বাট সেই আহ, শেখরটা খুব দরকার। সেটাই পলসিউ, মানে গ্রাউন্ডেড থাকা, যে কোথা থেকে তুমি আসছো, এবং দ্যাট ইজ দ্য কোর অফ এভরি, আই থিঙ্ক, ইন্ডিয়ান। সেটা কেউ কেউ রিয়েলাইজ করে ইন টাইম, কেউ পরে রিয়েলাইজ করে। আমার সেটা রিয়েলাইজেশন অনেক পরে এসছে। আহ, যখন মানে ছোটো থেকে অফকোর্স বেড়ে ওঠার মধ্যে একটা এনভায়রনমেন্ট তো আছেই। সেটার বাইরে নিজেই যখন চর্চা করতে শুরু করি, তখন আমি এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারি। আমরা তো এমন একটা জেনারেশন যারা আহ, বড় হয়ে উঠছি এমন একটা সময় ধরে, সেই একটা এক্সপিরিয়েন্স যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু খুব ভেরিড। আমাদের ছোটোবেলাকার নস্টালজিয়া বলো বা কিছু, তখন অনেক কিছু চোখে দেখেছি। অফকোর্স সেটা ডিফারেন্ট জেনারেশনের জন্য ডিফারেন্ট হয়েই এসছে, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু আহ, আমার যে এক্সপিরিয়েন্সে দেখেছি, সেটা অনেক কিছু লুপ্তপ্রায় হতে শুরু করেছে। ঠিক। আজকে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে বলতে পারি যে 10-20 বছর আগেও যে জিনিসগুলো খুব কমনলি দেখা যেত, কালচারালি বলো, ভিজুয়ালি বলো। আমি তো প্রাইমারিলি ভিজুয়াল আর্টিস্ট, তো সেক্ষেত্রে একটা দায়িত্বও আসে যে সোসাইটিকে ভিজুয়ালি ইন্সপায়ার করা কোনো একটা জায়গায় একটা দায়িত্বের মধ্যেও পড়ে। আর পুরনো হারিয়ে যাওয়া কালচারকে আবার যেন ফিরিয়ে আনা। সেটা একটা পার্সোনাল প্রজেক্ট বলতে পারো। আচ্ছা। নান্দনিকতার একটা জায়গা তো সব কালচারে থাকতেই হবে। সেই নান্দনিকতার জায়গা থেকেই বলতে হবে, যেটা যেন শ্রীসম্মত হয়। তো সেইটা খুব দরকার যে কোনো সোসাইটিকে বেড়ে ওঠার জন্য, সেইটা খুব প্রয়োজনীয়। আহ, আমার কাজ সেইটার কাছে একটা ছোট্ট চেষ্টা আর কি। কিন্তু তোমার যে কাজ, আমি অনেকটা যেটা বুঝতে পারি যে বেঙ্গল স্কুলের যে ছোঁয়াটা রয়েছে, তুমি ব্যাখ্যা দেবে ঠিকভাবে যে অ্যাকচুয়ালি এই যে তোমার কাজগুলো কিসের উপর ইন্সপায়ার্ড থাকে এগুলো? আমার মেন পয়েন্ট অফ রেফারেন্স হচ্ছে 18th and 19th century কাজ, বাংলার। বাংলার। হ্যাঁ, স্পেসিফিক্যালি বাংলার, বিকজ বাংলাতে নিশ্চয়ই ইউরোপিয়ান একটা ইনফ্লুয়েন্স চলে আসে ওই সময়টা, এবং বাংলার যে নিজের ট্রেডিশনাল, সেইটা সুন্দরভাবে মিক্স হয়ে একটা নতুন কালচারাল সিস্টেম তৈরি হচ্ছে। আর এটা একটা রিভাইভালও বলতে পারো, কারণ তার আগের যে আহ, সমাজ ছিল, সেটা একটা ইসলামিক ইনভেশনের পরের সমাজ, এবং সেখানে অনেক কিছু ভেঙে গেছে অলরেডি। সেই রিভাইভাল চৈতন্যদেবের পর থেকে শুরু হয়ে গেছে, দিয়ে আমাদের যে রিফর্মার্স যাদেরকে বলছি আমরা, তারা সবাই এই সময়টাতেই এসছে। এবং সেই রিফর্মদের থ্রু দিয়েই আমরা একটা কালচারকে ধরে রাখতে পারছি ওই সময়টা, তাই না? তো সেক্ষেত্রে যেমন ধরো, আমার এই মূর্তিগুলোর মেইন যেটা হচ্ছে ইন্সপিরেশন হচ্ছে আমাদের এই জেলা, হুগলি জেলার একটা ফর্ম আছে, সেটা হচ্ছে বাঁশপাতার চোখ, এবং তার সঙ্গে কিছু ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সও আছে। যেমন ধরো, সিংহটা হচ্ছে কমপ্লিটলি ইউরোপিয়ান দেখতে সিংহ। এর আগে কিন্তু এতটা রিয়েলিস্টিক বা ইটালিয়ান দেখতে সিংহ কিন্তু আসেনি। এটা ইউরোপিয়ানদের হাত থেকেই আসলো আমাদের এখানে। কিন্তু তার উপর বসে আছেন মা জগদ্ধাত্রী। তো সেটা একটা সুন্দর ইন্ডো ওয়েস্টার্ন মিক্সচার, বাট খুব অর্গ্যানিক সেটা। ইট ইজ নট ফোর্সড, অ্যান্ড ইট ইজ নট টু টেক অ্যাওয়ে দ্য ডিভিনিটি অফ দ্য ডিয়েটিস। সেইটা একদম প্যারামাউন্ট। সেই জিনিসটা রেখে যে আর্ট ফর্মটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওই সময়কার আর্ট ফর্ম, যেটা তুমি ওই সময়ের পাথরের মূর্তি, কষ্টি পাথরের কালি ধরো, হুম, হুম, হুম। বা যে অন্য অন্য যে মেটালের মূর্তি হচ্ছে, মাটির মূর্তি হচ্ছে, তার সব কিছুর মধ্যেই দেখতে পাবে। তার কিছু এভিডেন্স তুমি এখনো যে মূর্তিগুলো সার্ভাইভ করে, সেগুলোর মধ্যে দেখতে পাবে। বাকিটা তোমার ছবিতে দেখতে হবে। আচ্ছা, এই এই মূর্তিটাকে যদি আমি ধরা হয়, এই মূর্তির মধ্যে তোমার পার্ট কতটা? পুরোটাই। না, না, পুরোটা মানে মানে কিন্তু আমার মনে হয় দর্শকদের বোঝানো উচিত, পুরোটা মানে কিন্তু সাজ,
হ্যাঁ তার মানে যেটাকে হ্যাঁ এটাকে আমাদের বাংলায় কি শাড়িটা আমি ডিজাইন করে দিয়েছি, আমার একটা ফ্রেন্ড বানিয়ে দিয়েছে। ও হচ্ছে আঙ্গাদ গিল বলে একজন ডিজাইনার আছে, গিল সাব কাটিওর ওর ডিজাইনিং ব্র্যান্ড। তো আচ্ছা আমি ওকে বলেছিলাম এই ডিজাইনের আমাকে বানিয়ে দিতে হবে একদম অথেন্টিক মেটেরিয়াল দিয়ে। তো ভেলভেট সিল্ক, একদম প্রপার ভেলভেট সিল্ক দিয়ে বানিয়েছে এবং জারির কাজগুলো একদম প্রপার জারি দিয়েই বানানো। সো নো পলিয়েস্টার, নো প্লাস্টিক, নাথিং, যেরকম 19th সেঞ্চুরিতে হতো হয়তো, তো সেরকম করেই করা। মানে যেগুলো একদম অথেন্টিক, যেমন আমি হ্যাঁ বলি এখানে অর্কর একটা ব্যাপার রয়েছে, ওর যখন শাড়ি দেয়, আমি যদি সরস্বতী বা দুর্গাকে বলি তোমার বাড়ির, হুম, সেটাও কিন্তু ধনেখালি হুম। তাঁত হতেই হবে। তাঁত হতে মানে আমি অথেন্টিক, আমি পলিয়েস্টার পরাতে পারবো না। পলিশ কেন কেন? প্লাস্টিক তো কেন পরাবে ঠাকুরকে প্লাস্টিক? প্লাস্টিক মেটেরিয়ালটা তো ভালো নয়, আচ্ছা। তাই না? মানে একটা জিনিস যেটা ধরো তুমি পুজো করছো, তারপরে সেটাকে তুমি তো জলেই দিচ্ছ হুম ঠাকুরটা, হুম হুম। সেটা তো থেকেই যাবে জলে। ও, এটার তো ওইটাও কোনো তোমাকে খেয়াল শেষ রাখতে হচ্ছে। নেই, ওটা তো থেকেই যাচ্ছে তোমার জলে। সেটা তো মানে আমাদের দ্য হোল কনসেপ্ট অফ ঠাকুর পুজো, এটা বাৎসরিক পুজো যেগুলো হচ্ছে মাটির মূর্তি ধরে, আমরা খড়, মাটি, বাঁশ সবকিছু দিয়েই ঠাকুর বানাচ্ছি হ্যাঁ এবং সেটা যাচ্ছে জলে, এবং যে যে এলিমেন্টগুলো আমরা নেচার থেকে নিচ্ছি সেগুলো আবার নেচারে চলে যাচ্ছে, ঠিক তাই না? ঠিক সেটা একটা বেসিক কনসেপ্ট। এবার সেই মূর্তির মধ্যে আমরা ভগবানকে আরাধনা করছি বা ইনভোক করছি, যেটাকে বলা হয়। ঠিক ঠিক। সেইখানে আমার কাছ থেকে তো একটা রেসপন্সিবিলিটি আছে যে আমি যেটা জলে দিচ্ছি সেটা যেন আবার সেই জলেই মিশে যায়। ওখানে আমি কিছু দেখলাম যে তোমার হ্যাঁ। পুরনো কিছু মূর্তি রয়েছে, হুম। এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, তো আমি চেষ্টা নিশ্চয়ই করবো যে ওখানে একটু যাবার। নিশ্চয়ই। আচ্ছা, তোমার এই মিড কেসের মধ্যে হ্যাঁ আলমারির মধ্যে আমি কিছু শো পিস দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখ। যেগুলো যেগুলো আমাদের মানে দেবতাদেরই, কিন্তু হুম। লুকগুলো একটু আলাদা, যেমন এইটা সরস্বতী। এইগুলো অ্যাকচুয়ালি দিজ আর অল মেড ইন ইউরোপ ফর ইন্ডিয়ান কাস্টমার্স 18th and 19th সেঞ্চুরিতে। আচ্ছা। এগুলোর মানে যেহেতু ইউরোপিয়ান মেড, এদের ফিচার্সগুলো একটু ইউরোপিয়ান, বাট কিপিং দ্য লোকাল ন্যারেটিভ অ্যান্ড ট্রেডিশনস লাইভ। তো এখন তুমি কিভাবে এগুলো কালেক্ট করলে? এগুলো কি এখন পাওয়া যায়? হ্যাঁ, এগুলো কিছু কিছু এখনো পাওয়া যায়। তোমাকে একটুখানি মানে অ্যান্টিক স্টোর, অকশন হাউস এসব জায়গায় দেখতে হবে, আচ্ছা তাহলে পেয়ে যায়। আচ্ছা। এই কার্তিকটা একটু দেখতে চাইবো, আর এই মাটিরটা আমি দেখতে চাইবো। মাটিরটা কৃষ্ণনগরের। মাটিটা কৃষ্ণনগরের। হ্যাঁ, মাটিরটা কৃষ্ণনগরের। কার্তিকটাও ওই পুরনো ইউরোপিয়ান মেড। এর পরের জেনারেশনের যেগুলো সেগুলো আর কি জাপান জাপান থেকেও কিছু এসছে কাজ। কি অপূর্ব না? এগুলো পোর্সলিনের, বোন চায়না পোর্সলিন, আর এগুলো ট্রান্সলুসেন্ট, তাই ভেতরে লাইট দিলে এগুলো জ্বল করবে। ও, আর এটার বয়স কত, ল্যাপ্রক্স? 19th সেঞ্চুরি ধরে নাও না, সেই মতো বয়স হিসাব করতে হবে। আচ্ছা, তোমার তোমার বাড়িতে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের, অনেক ছোট ছোট, হ্যাঁ, মানে কি বলে এটাকে, এগুলো আর্টিফ্যাক্টস রয়েছে, এগুলো কালেকশন কালেক্টেবল। করতে। হ্যাঁ, জাস্ট কালেক্ট করি যখন যেখানে যাই। যেমন এইটাও দেখছি হ্যাঁ একটা কিছু না। হ্যাঁ, আচ্ছা, বাঙালি তো যেখানেই যায় কিছু না কিছু তুলে আনে। কিছু না আর কিছু তুলে আনা হয়। ভ্রমণ করাটা বাঙালির একটা ধর্ম। তো ঠিক। আমি তোমার ঠাকুর মন্দিরে যেতে চাইছি, বা ঠাকুর বাড়িতে, কি বলবো এটাকে আমি? ঠাকুর ঘর বলতে ঠাকুর পারো, ঘর। হ্যাঁ। আচ্ছা অর্ক, এটাই তোমার ঠাকুর ঘর, তাই তো? আবার এটা একটা প্র্যাকটিসের ঘর বলতে পারি। হ্যাঁ, এখানেই ঠাকুর তৈরিও হয়, হ্যাঁ, পুজোও হয়। আমি আরেকটা বলি দর্শকদের উদ্দেশ্যে, এখানেই অর্ক সরস্বতী ঠাকুরও বানাচ্ছে, দুর্গা দুর্গা পুজোও ঠাকুরটাও। হয় এখানেই। আচ্ছা, আগে কিন্তু দুর্গাপুজো এখানে হতো না। না, আগে হতো দাদুর বাড়িতে, সেটা আমতায়। আমতায়। এই বছর থেকে এখানে শিফট হয়েছে, এই বছর না 2024-এ? 2025-এ। 2025 থেকে এখানে হয়েছে। হ্যাঁ, শিফট হয়েছে। এবারে কন্টিনিউ এখানেই চলবে। হ্যাঁ, এবার এখানেই চলবে। আচ্ছা, প্রথমে আমি দুর্গাপুজো নিয়ে পরে জানবো। আমাদের সবার আগ্রহ সরস্বতী পুজো যেহেতু সামনে আসছে, সরস্বতী ঠাকুর নিয়ে। আমি এই যে রূপ রয়েছে মায়ের, হ্যাঁ। আমরা নর্মালি যে যে কলকাতায় দুর্গাপুজো দেখি বা বাংলার যে ঠাকুরটা দেখি, সেটা হচ্ছে গোল মূর্তি থাকে, একটু তোমার গোল মুখ হয়, একটু একটু এরকম লম্বাটে। আমাদের লম্বাটে। এদিককার মুখ একটু লম্বাটেই হতো। ওই যে বললাম 18 and 19th সেঞ্চুরি, হ্যাঁ ওইটা একটা ইনফ্লুয়েন্স তো রয়েছে। এখানের তখনকার দিনে যদি মূর্তি দেখো, সবই একটু লম্বাটে। ইভেন ভবতারিণী দক্ষিণেশ্বর মুখও কিন্তু একটু লম্বাটেই। এটা নদিয়ারও একটা স্টাইল, নদিয়াতেও কিন্তু একটু লম্বাটে মুখই হয়ে আসছে, খুব একটা গোল মুখ কিন্তু হয় না। এবং এই যে বাঁশপাতার চোখ, একটু সরু ধরনের চোখ হয়, খুব বড় চোখ হয় না। তো সেটাও একটা খুব স্পেসিফিক স্টাইল এই সময়কার 18th and 19th সেঞ্চুরি। এর আগে হয়তো হয়েছে, কিন্তু আমাদের তথ্য পাচ্ছি ওই সময় থেকে একদম কংক্রিট যে এই জিনিসটা ওখান থেকে হয়ে আসছে। আচ্ছা, তথ্য পাচ্ছি মানে কি?
রিসার্চ করতে হয়, যা ছবি আছে, ধরো পুরোনো পেইন্টিং, ফটোগ্রাফস যা পাওয়া যায়। এইগুলোর পড়াশোনাও চলছে, তাই তো? হ্যাঁ, সব পড়াশোনা করতে হবে, না বুঝতে হলে তো পেরেছি। কি করে করব। আচ্ছা, আমাকে একটু বোঝাও যে এটাও কি পড়াশোনার পার্ট? আমার কেমন যেন লাগছে এই মায়ের মানে যে টিপের নিচে একটা মাকড়সা টাইপের রয়েছে। হ্যাঁ, ওটা হচ্ছে মহামায়ার প্রতীকী। যেকোনো দেবীরই আমাদের ওখানে একটা দেওয়া হয় মাকড়সা। মাকড়সা যেরকম জাল বুনে, এরকম মহামায়া হয় সংসার বুনে, আমাদের তার মধ্যে রয়েছে আচ্ছা। আর কি। তো সেটা সব ঠাকুরেই দেওয়া হয়, সব দেবীর মাথায় দেওয়া হয়। আচ্ছা, এই এই যে শাড়ির কথাবার্তা হলো, শাড়ি হচ্ছে সুতির। মানে আমি যদি বলি অর্ক সরস্বতী, হ্যাঁ, কি কি বিশেষত্ব একটু বুঝিয়ে দাও। ধনেখালি শাড়ি প্রত্যেক বছর পরেন। সাদার ওপরে চেষ্টা করি সাদা মানে সিলভারের পার করা, কারণ পুরোটাই মানে ধ্যান মন্ত্রে এটা আছে, সব শ্বেতবর্ণা শ্বেত বস্ত্রে পরিহিতা। তো সেই জন্যে সাদাই পরাতে হয়, এবং তাই জন্য আমাদের গয়নাও সব রূপোরই, সব সাদার উপরেই কাজ। কোনো কালারফুল পাথরও নেই, কিছুই না, পুরোটাই সাদার ওপরে। আচ্ছা, এই যে বিনাটা, এটা কি তোমার নিজের ডিজাইন করা, না তোমার ওই ওই এইটা হচ্ছে, ইন্সপায়ার্ড হওয়া? না না, ডিজাইন করা ইন দ্য সেন্স, এই বিনাটা হচ্ছে একতান্ত্রী বিনা, এটার একটাই তার হয়। না, এটা খুব, মুখটাও কেমন লাগছে একটা দেখতে। ওটা মকরের মুখ। আচ্ছা। এটা একতান্ত্রী বিনা, খুব প্রাচীন বিনা আমাদের ভারতবর্ষের, এবং এটার একটাই তার যাবে। এবং এটাতে একটা যেরকম এই লাউ থাকবে এবং পদ্ম এবং মকর থাকে। এবার তুমি প্রাচীন মূর্তিতে এই বিনা দেখতে পাবে প্রচুর। কিছু কিছু মানুষ আছে এখনো এগুলো কালচার করে ধরে রেখেছে এবং বানাচ্ছে নতুন করে, বাট বেশিরভাগটাই লুপ্ত। কিন্তু মূর্তিতে নিশ্চয়ই দেখতে হবে তুমি একতান্ত্রী বিনা। আমরা ছোটবেলাতে তো এরকম দেখতে পাইনি, আমরা তো নর্মাল পেয়েছো, মন্দিরে প্রচুর আছে একতান্ত্রী বিনা। না, স্কুলে যেগুলো সরস্বতী, থাকে সেগুলো তো বড় বিনা যেরকম থাকে সেরকম। সেগুলো তো সাত এর তারে, সেগুলো তো আলাদা, ওটা কিন্তু আলাদা, হ্যাঁ। এটা আরো প্রাচীন বিনা, এটা একটা তারের। কারণ কি উনি আহ, সুরেরও উৎস তো ওনা থেকেই, মানে সব রকমের বিদ্যার উৎসই তো উনার থেকে। তো ওই জন্যই যতটা প্রাচীন করা যায় আর কি ওটা। মকর, মকরটা ডিটেলস আমরা জানতে পারি ব্যাপারটা? হ্যাঁ, মকরটা হচ্ছে আমাদের একটা মিথোলজিক্যাল ক্রিচার বলতে পারি, এর সঙ্গে ঘড়িয়ালের একটা সম্বন্ধ আছে। ঘড়িয়াল গঙ্গায় একসময় খুব পাওয়া যেত, এখনো খুব কম পাওয়া যায়, প্রায় বিলুপ্ত। এবং ইনি যেহেতু প্রাইমারিলি নদীরই দেবী, আমাদের তো ভারতবর্ষের তিনটে নদী প্রধান, সরস্বতী, যমুনা ও গঙ্গা। গঙ্গা তার মধ্যে সব থেকে ইয়াং, এবং সরস্বতী সব থেকে প্রাচীন নদী, সেখান থেকে আমাদের সভ্যতার শুরু। প্রায় লুপ্ত প্রায় সেই নদী, কিন্তু মকর মানে জলের যেহেতু প্রাণী, ওটা জলজ দেবীর আর কি খুব একটা রয়েছে। এবং সিভিলাইজেশনালি দেখতে গেলে এই তিনটে নদীরই ভারতবর্ষের সিভিলাইজেশনের একদম কোরে। তাই জন্যে এই যে নর্থ ইন্ডিয়ান সিভিলাইজেশন বলা হয়, কিন্তু সাউথ ইন্ডিয়াতেও সেই নদীর নাম নিয়েই, ধরো গঙ্গা, যমুনা, সরস্বতী নিয়েই নদী করা হচ্ছে, সাউথের নাম দেওয়া হচ্ছে, কারণ সেই বিস্তীর্ণতা আমাদের সভ্যতার, সেখানে কিন্তু খুব অ্যামালগামেটেড, এটা কিন্তু আলাদাভাবে দেখা যায় না। তো সেই জন্যই আর কি, যে সরস্বতীর বাহন হচ্ছে কিন্তু হংস, হ্যাঁ, যমুনার বাহন হচ্ছে কচ্ছপ, এবং গঙ্গার বাহন হচ্ছে অ্যাকচুয়ালি মকর। এখানে কালার কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি খুব সীমিত রাখা হয়েছে, একমাত্র হোয়াইটের সাথে অল্প অল্প, এটাকে কি কালার বলবো, অরেঞ্জ? অরেঞ্জ না, লালই বলতে পারো, লালই বলতে পারি। খুব এই হালকা লাল। দুটোর মধ্যেই রাখা হয়েছে। আর সামান্য একটু ইয়েলো, ব্যাস, আর কোনো হুম। কালার নেই। মুখমণ্ডলটা তুমি প্রত্যেক বছর তাহলে একই কিভাবে রাখার চেষ্টা করো? ওটা করতে করতে হয়ে যায়, ওটা আমার একটা নিজের পার্সোনাল স্টাইল হয়ে গেছে ওটা। আমি জানি। প্রত্যেকবারই হাতেই করতে হয় মুখ, আমি ডাইস মুখের ইউজ করি না। ঠিক। একটা জাস্ট হলো করার জন্য স্ট্রাকচার থাকে, বাট আদারওয়াইজ পুরোটা হাতেই করি। মানে মূর্তি করার হ্যাঁ। ট্রেনিং হুম। কিভাবে হয়েছে? ইউটিউব। হ্যাঁ, ইউটিউব। হ্যাঁ, দেখো আমার তো কুমোরের ফ্যামিলি নয়, তো পুরোটাই আমার শেখা দেখে দেখে। কিছুটা আমি চন্দননগরে বড় হয়েছি, তো জগদ্ধাত্রী ঠাকুর দেখছি ছোটবেলা থেকে হয়ে আসছে, বড় বড় বিশাল বিশাল বড় ঠাকুর ছোট থেকেই। স্কুল থেকে ফেরার সময় ধরো, বা টিউশন থেকে ফেরার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর তৈরি দেখা, এটা নিয়েই বড় হওয়া। তো যখন পরে আমি কোনো ভাবে নিজে বানাবো, নিজে ছোট স্কাল্পচার বানাতাম, বাট স্কাল্পচারগুলো সবই ওয়েস্টার্ন স্টাইলে, মানে খুব একটা ইন্ডিয়ান স্টাইল তখন বানাতাম না। যখন এটা বানানো শুরু করি সেটা অনেক মানে খুবই রিসেন্ট। তো তখন থেকেই আমি রিসার্চ শুরু করি কী করে করতে হয়, কুমোরদের সঙ্গে কথা বলি। আর বেশিরভাগটাই আমার শেখা ইউটিউব থেকে। ইউটিউব তো ইজ আ স্টোর হাউস অফ লটস অফ ইনফরমেশন। তো যে যেমন ভাবে নেবে। যে যেমনভাবে নেবে, এবং তোমার যদি কিছু জানার হয়, ইউটিউব ইজ দ্য বেস্ট। কিন্তু ইউটিউবে তো শেখা গেল এত অ্যারেঞ্জ করা, মানে আমি বলছি যে চুল, এই যে তোমার গয়না, এই যে তোমার সাজ, সমস্ত কিছু। ওগুলো একটু রিসার্চ করতে হয়, কারণ রিসার্চ ছাড়া আমার মনে হয় না যে কোনো, আম, সেটা হচ্ছে তোমার
কতটা তুমি এফোর্ট দেবে। মানে এই মূর্তি অফকোর্স কুমোরপাড়াতেও অনেকে বানায়, কিন্তু তারা হয়তো এতটা এফোর্ট দিয়ে করবে না বলেই আমাকে বানাতে হচ্ছে। এবং আমার যে স্পেসিফিকেশন দরকার ঠাকুরের, আমার যেটা মনের মধ্যে যা ঠাকুরকে আমি যেরকমভাবে দেখতে পাই, সেটা দেখার জন্য আমাকে নিজেকে বানাতে হবে। কারণ সেটা কথায় বোঝানো খুব ডিফিকাল্ট অন্য কাউকে, কারণ কি সে সবসময় নিজে যেটা দেখছে সেটা করবে। সেটাই করবে। তো সেই জন্যই আমার প্রথম থেকেই মূর্তি বানানোর চেষ্টা আর কি। তোমার যে পেন্টিংটা আমি দেখতে পাই, তোমার পেন্টিংগুলো, হুম। সেই পেন্টিংগুলো প্রথম আগে শুরু করা হয় না মূর্তিতে আগে আসা হয়? পেন্টিং। পেন্টিং আগে। তো পেন্টিং করতে করতে তোমার তখনই কি মনে হয়েছে যে না এবার এইটার আমি যদি রূপ দেখতে পাই একদম হুম। 3D, তার জন্যই কি শিফট করা? না, না ওটার এটা ওটাই ফর্মটা একটু আলাদা। ওটা ফর্ম আলাদা। হ্যাঁ, আমার কিন্তু পেইন্টিং মোস্টলি ইন্সপায়ার্ড ফ্রম ডাচ বেঙ্গল বা আর্লি বেঙ্গল পেইন্টিংস। আচ্ছা, সেখানে কিন্তু খুব হিউম্যানাইজড ফর্ম ইউজ হয়। আমার মূর্তিতে কিন্তু খাস বাংলার খুব ইনফ্লুয়েন্স আছে। খাস বাংলা হচ্ছে এই রাঢ় বাংলারই পুরনো ফর্ম। তুমি যে কোনো টেরাকোটা মন্দিরে যে মূর্তি দেখবে, হ্যাঁ, সেই যে ফর্মটা, সেখান থেকে ইন্সপায়ার্ড এটা। ইন্সপায়ার্ড। এবার সেখান থেকে বেরিয়ে এসে এবার আঞ্চলিক কিছু ফর্মস আমাদের মিশে যাচ্ছে। যেমন হুগলি জেলার আমাদের এই অঞ্চলের কিছু ফর্মস আছে, কিছু স্পেসিফিকেশন আছে, সেগুলো মিশে যাচ্ছে তার একটু মধ্যে। বলো কিরকম? যেমন খাস বাংলা আরেকটু উগ্র হয়। ওর মুখটা শেপটা আরেকটু শার্প হয়। নাকটা আরেকটু টিয়া পাখির মতো হবে। কিন্তু আমার মূর্তিতে আমি একটু ওটাকে সাবডিউ করি, একটুখানি সফটার হয়। সেটা একটা আমাদের আঞ্চলিক হুগলি জেলার বলতে পারো, কারণ কি আমার হুগলি জেলার মধ্যে চন্দননগর বা চুঁচড়ো যে পুরোনো মুখ আছে, ঠিক। সেগুলো যেরকম দেখি সেগুলো কিন্তু অতটা শার্প নয়। তারা খাস বাংলা স্টাইলটাও রেখে তার সঙ্গে নিজেদের কিছু জয়েন করে অর্গ্যানিক্যালি একটা নিজের স্টাইল বানানো হয়েছে। আমি সেই ধারাবাহিকতাটাকে টেনে নিয়েই সেটা এখানে করতে চেয়েছি আর কি। আচ্ছা, তোমার চন্দননগরের যে মূর্তিগুলো আমরা যে দেখতে পাই জগদ্ধাত্রী ঠাকুরের, সেই মূর্তিগুলো তো খুবই আলাদা খুব এখনকার। আলাদা না? হ্যাঁ, কিন্তু সেটা হয়েছে তোমার ধরো 70s বা 80s এর পর থেকে ওই মুখটা চেঞ্জ হয়েছে, কিন্তু তার আগেকার যে ছবি দেখবে সেগুলো কিন্তু সব আলাদা। সেটা কি আদিমা যেরকম মূর্তি? আদিমা যেরকম মূর্তি দেখতে পাবে, কাপড়ে পট্টি দেখতে পাবে, ব্রাহ্মণতলা এখন ওইভাবে করে। বাকিগুলো নর্মাল এই আমাদের তো এটা এখন ট্রেন্ড যেগুলো। যেরকম ফলো করে, এখন এখন ট্রেন্ড হয়েছে 3D সাজ, থার্মোকলের ওপর সোলার কাজ। এর আগে কদিন আগে ট্রেন্ড ছিল চুমকি, প্লাস্টিকের চুমকির সাজ। আবার একটা ট্রেন্ড আছে যে মুক্তো, তারপরে ওই পুঁথি ফুতি দিয়ে সাজ করা। সেখানে যেরকম ট্রেন্ড হয়, যেটা পপুলার হয় সেরকম। তোমার ব্যক্তিগতভাবে চন্দননগরের ছেলেকে যদি জিজ্ঞেস করি তোমার ব্যক্তিগতভাবে কোন আমার পছন্দ? আদিমাটাই পছন্দ, আদিমাটাই আমাদের কাছে মা। আদিমাটাই। হ্যাঁ। বাকি পাড়ায় পুজো হচ্ছে ঠিক আছে, কিন্তু পুজোটা এখানে সব জায়গায় ভালো করে হয়। হ্যাঁ, হ্যাঁ। এখানে মূর্তিতে কিন্তু মানে যেহেতু আমাদের কাঠামো করে সেই কাঠামো পুজো করেই পুজোটা হয়, পুজো কিন্তু একদম প্রপারলি হয় আমাদের এখানে। এখানে কিন্তু ওই মূর্তি নিয়ে ছেলেখেলা খুব একটা করা হয় না, এবং পুজো নিয়েও ছেলেখেলা একদম পছন্দ করা হয় না। চন্দননগরের লোকজন সেই নিয়ে খুব কনসাস। কনসিয়াস এখনো অবধি আছে। জানি না, আস্তে আস্তে সব কিছু তো চেঞ্জ হয়, পরিবর্তন তো থাকতেই পারে। কিন্তু বাড়ির পুজো বলতে তো খুব কম জগদ্ধাত্রী পুজো। যেটা হয় মানুষের সমাগমটা বারোয়ারি পুজোতেই হয়। সেটাই। এবং সেখানে যেহেতু অনেক প্রাচীনপন্থী মানুষ বা যারা নিয়মকানুন মেনে চলতে পছন্দ করেন তারা আছেন বলেই এটা এখনো সম্ভব হয়ে এসছে। আর আদিমার ব্যাপারটা হচ্ছে উনি সব থেকে পুরনো জগদ্ধাত্রী। ওনার ইতিহাস যদি তুমি দেখো, হয়তো বঙ্গদেশে উনি সব থেকে পুরনো পুজো কন্টিনিউ করছে। আহ, তো এটা অনেকভাবেই কৃষ্ণনগরের থেকে বলা হয়, কিন্তু এটার মানে হিস্টোরিক্যালি সেরকম কোনো তথ্য নেই। তো তুমি কি বলতে চাইলে এটা? যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কৃষ্ণনগরে কিন্তু দুর্গা ব্রত হচ্ছে, জগদ্ধাত্রী পুজো যেটা সিংহবাহিনী সিংহের উপরে বসে, সেটা কিন্তু এখানে রাজা কৃষ্ণচন্দ্র যে জগদ্ধাত্রী ঠাকুর পুজো শুরু করছে সেটা তো নয়। সেই সিংহবাহিনী পুজো তো ভারতবর্ষে অনেক জায়গায় হয়ে আসছে। উনি পপুলারাইজ নিশ্চয়ই করেছেন এবং সেই ক্রেডিটটা ওনাকে দিতেই হবে। মানে শাক্ত পুজো অনেক কিছুতেই ওনার অনেক অবদান আছে বাংলা সমাজের, সেটা তো ওনাকে দিতেই হবে, সেটা থেকে সরে আসলে তো হবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কৃষ্ণনগরে মানে জগদ্ধাত্রী পুজো যে কৃষ্ণনগর থেকে শুরু হয়েছে সেটাও বলাটা ভুল হবে। এই যে সিংহবাহিনী দেবী, ওনার পুজো ভারতবর্ষে অনেক জায়গায়, বাংলার বাইরেও তো হয়ে আসছে, সেটাই, সেটাই। তাই না? তো সেইগুলো তাহলে কোথা থেকে না এলো? সেটা কি ওখান থেকেও পুরনো 350-400 বছরের তো অবশ্যই পুরনো? পুরনো, অবশ্যই পুরনো। সেটা বহু তোমার প্রাচীন। ওই যে রিসোর্স যেগুলো রয়েছে তোমার সোর্স, হ্যাঁ, সেটা কথা বলছে তাই তো? হ্যাঁ, আমি রিসোর্স যে কথাবার্তা বলবো তোমার অনেক সোর্স আছে আমি জানি। হ্যাঁ, হ্যাঁ। আমি জানতে চাইছি কোথা থেকে আসবে সাজ? সাজ তো এখন সব রূপোর, তো ওগুলো পার্মানেন্ট হয়ে গেছে। আর আগে চালি যেগুলো চালচিত্র রয়েছে? আমি নিজেই বানাবো সোলার।
মানে তো আমরা যে চালচিত্রটা দেখতে হ্যাঁ পাই সেটাও তোমার বানানো? হ্যাঁ চালচিত্র নিজেই শোলা দিয়ে বানাতে হয়। আমি আগে আচ্ছা সাজটাও শোলা দিয়ে বানাতাম, এখন সময় যেহেতু খুব একটা পাই না, তাই জন্যে রূপোর সব সাজ হয়ে গেছে, জাস্ট চালচিত্রটা এখনো বানাই। আচ্ছা, আমি কি একটু রূপোর সাজ দেখতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। এটা তো নাম আছে একটা কিছু। চূড়া, ঠিক আছে। আমার সরস্বতীর মুকুটের দুটো চূড়া। আর এটা কি? টোপাজ। রিয়েল হ্যাঁ সব? হ্যাঁ কেন এটা? টোপাজ হোয়াইট স্টোন, তাই জন্যে না মানে এটা কি কোনো স্পেসিফিক যে আমি এখানে সাদা স্টোন দিতে হবে। তো বেসিক্যালি পোখরাজ যেটা বলে, ওইটা হচ্ছে টোপাজ। এটা সাদা স্টোন দিতে হবে, কোথায় লেখা আছে? সবই তো সাদা আমার, আচ্ছা। আমি অন্য কোনো কালার তো ইন্ট্রোডিউসই করি না এর মধ্যে না। কিন্তু এই যারা কাজটা করেছে এইটা ভালো করেছে। তারা কিন্তু খুব খারাপ করেনি এটা। এটা খুব ভালো করেছে। ওদেরকে একদম সাইজ ওয়াইজ যদি তুমি ডিজাইন করে দাও, ওরা মোটামুটি করে দিতে পারে। হ্যাঁ মানে খুবই অপূর্ব বানিয়েছে এটা। এর পেন্টিংটা আছে, মানে স্কেচটা? হ্যাঁ স্কেচটা আছে, এখানে নেই, এটা এইভাবে যায়। আচ্ছা। হুম। এই পার্ট কি বলে, এই পার্ট কি বলে, আর এই এটা পার্টটা কি? মুকুট, এটা এটা মুখ। চূড়া, এই দুটো চূড়া। এখানে টিয়া পাখি আছে, কারণ যেহেতু উনি বাগদেবীও, টিয়ার একটা প্রাধান্য পায়। এখানে মকর রয়েছে, মকর আমাদের দেবদেবীদের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আর আচ্ছা উনি যেহেতু মানে সরস্বতী, উনিও একজন নদীরই দেবী ইনিশিয়ালি, তো সেটাও পাওয়া যায় আর কি। আর এই বাস ফুল পাতার ডিজাইন। আচ্ছা, ফুল পাতা না না সত্যি। হ্যাঁ আর এই ডিজাইনগুলো পুরোটাই তুমি নিজে স্কেচ করে দিয়েছো, তাকে হ্যাঁ হ্যাঁ দিয়েছো। যিনি বানিয়েছেন কারিগর, হুম, তিনি অপূর্ব করেছেন। তোমার ডিজাইন, তোমারটাও সত্যিই অপূর্ব, থ্যাংক ইউ। সত্যি অপূর্ব। এক ঝলক দেখতে পারি পড়িয়ে? একটু? হ্যাঁ হ্যাঁ। কত সময় লাগে পুরো এই কাজটা করতে গিয়ে? কোনটা? একদম কোমরের খড় বাঁধা থেকে হুম। এখন আহ, পর্যন্ত? হয়ে যায় এটা ঠাকুরটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু আমার যেহেতু বাকি কাজের মধ্যে দিয়ে করতে হয়, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য একটু আমার সময় লাগে, সময় দেওয়া যায়? দিতে হয়, দিতে হয় না? করে নিতে হয় আর কি। সেটা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আমার সৌভাগ্য। ধরেছো? হ্যাঁ আমি মাঝখানে ধরেছি। আছে, সেন্টারে আছে, দেখে নাও। হ্যাঁ সেন্টারে একটু যদি এইটা হচ্ছে সেন্টার। ঠিক আছে আমার চোখে কিন্তু বললাম, ঠিক হ্যাঁ। আছে, অসুবিধা নেই। চলে এসছে সেন্টারে। হ্যাঁ। হুম। আমি কি অর্ককে জিজ্ঞেস করতে পারি যে হ্যাঁ এই ধরনের মুকুট হ্যাঁ। আমরা ছবিতে দেখেছি, হুম। রিয়েলে কখনো তুমি নিজে দেখেছো? আহ, হ্যাঁ কিছু কিছু মন্দিরে এখনো আছে তো। মন্দিরে সেখান থেকেই এই 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 হ্যাঁ, টেকনোলজি গুলো, এই যে ভিতরে ঢোকানো, এগুলো কিভাবে না তুমি এই সেট চূড়া করবে? মুকুট এখনো পাওয়া যায়। এখনো পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, স্পেসিফিক ডিজাইন এলিমেন্টস যেগুলো বলছো, হ্যাঁ। সেগুলো কিছু কিছু মিউজিয়ামে আছে, আচ্ছা। এবং সেগুলো তুমি রিসার্চ করলে এখনো পাওয়া যাবে আর কি। ঠিক। এই হচ্ছে মায়ের মূর্তির একটা ধাপ হয়ে গেল, বাকি হ্যাঁ, বাকি বাকি সবগুলো আর আস্তে আস্তে অনেক করে লাগবে। বাকি আছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, আমার মনে হয় তোমার মায়ের ক্ষেত্রে এটা লাগে না। এইখানে যেটা থাকে না হুম। দুর্গা ঠাকুরের বাড়ির ক্ষেত্রে, ওগুলো কি বলে ওটাকে? কি বলে? ওখানে মকর মুখ দেয়। মকর মুখ। হ্যাঁ, আমার মকর মুখটা করা হয় না, আমার চাঁদবালা হয় এখানে। আর এখানে আর একটা দুল আছে, এখানে যেটা থাকে সেটা কি বলে? চৌদানি বলে। এটার মানেটা কি? চৌদানি একটা পুরোনো গয়না, ওই ওপরের কান দিয়ে গিয়ে এরকম গোল করে যায়। ইয়া। আমার দুর্গা ঠাকুরের রয়েছে। আচ্ছা, মানে যেটা আমরা নর্মাল মানুষরা এমনি ছোট পড়তো, সেটাই দুর্গা ঠাকুরের একটা বড়টা হয়। আগে মানুষটা অত বড়ই পড়তো। অত বড়ই পড়তো? হ্যাঁ, রাজস্থানে এখনো দেখতে পাবে তুমি। আচ্ছা। রাজস্থানে এখনো ওরকম বড়ই পড়া হয় চৌদানি। আ- আমাদের গয়না তো মানে ইনফ্লুয়েন্স অনেক জায়গা থেকে আসছে, হুম হুম। তার মধ্যে রাজস্থানি ইনফ্লুয়েন্স তো প্রচুর আছে, নর্থ ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অ্যাকচুয়ালি ঠিক ঠিক প্রচুর আছে। ঠিক। এবার আমি আর কি গয়না আছে দেখতে চাই মায়ের। গয়না অনেক কিছুই আছে, এটাও খুব স্পেসিফিক আমাদের আর্লি বেঙ্গল গয়নার মধ্যে পড়ে। এটা আচ্ছা। পা বালার মধ্যেই একটা, এটা একদম পেন্টিং থেকেই আমাকে দেখে করতে হয়েছে, এটা এখন আর খুব একটা দেখি না আমি কারোর কাছে, তো একদম ডিজাইন দেখে বানানো করানো হয়েছে আর কি। অ্যাকচুয়ালি পেন্টিং এরই এটা রিয়েল রিয়েল একদম রূপ। একদম, তুমি যে কোনো পুরনো আর্লি বেঙ্গল পেন্টিংয়ে এটা দেখতে পাবে। দুজনকে ক্রেডিট দিতেই হবে, একটা হচ্ছে অর্ককে, আর একটা হচ্ছে অর্কর যে ভাবনাটাকে যে করেছে, এটা কোনো একজন তো করেছে হ্যাঁ, কারিগর, সেই কারিগর খুবই ভালো কাজ তাই না? করেছে এটাতে। এই দুজনকে আমি দিতেই হবে, এক্স্যাক্টলি এঁকে দিয়েছিলাম, ওইরকমই করে দিয়েছে, মানতে হবে সত্যি। একদম এক্স্যাক্ট করে দিতে পেরেছে এটা। এগুলো নিয়ে সব হচ্ছে মুক্ত। মুক্ত। হ্যাঁ, এই যে। আচ্ছা।
যে 5টা লহরি আছে, হ্যাঁ, সবকটার সঙ্গে একটা করে পেন্ডেন্ট। মুকুটটা যেরকম পুরোটাই আমার ডিজাইন করা, এইগুলো এখনো পাওয়া যায়। পাওয়া যায় এগুলো। হ্যাঁ। ঠিক। পিছনে যে চালচিত্র আছে হ্যাঁ। সেটা কিভাবে একটা এখনো তো রেডি হয়নি। না, ওটা এখন একটা রেডি বেসিক হয়নি। স্টার্ট কি আমরা দেখে নিতে পারি যে কিভাবে ওটা অল্প শোলা করে? দিয়ে বানাই। আচ্ছা, আমি দেখতে তো পারি কিভাবে হয় এটা? হ্যাঁ, এই যে শোলা, শোলা এরকম পাওয়া যায় হ্যাঁ। কাটিং করা। আমি এরকমও কিনি, আবার গোটা যেগুলো হয় সেগুলোও কেনা হয়। সেগুলো থেকে এরকম কাটিং করে সেখান থেকে ডিজাইন বানানো হয়। আচ্ছা, মানে এই এই পুরোটাই তোমাকে নিজেকে আবার বানাতে হবে পুরোটাই? কেন হ্যাঁ, মন মানে এরকম কাটিংগুলো করে আচ্ছা, লাগিয়ে লাগিয়ে যেমন ডিজাইন থাকে সেরকম এরকম করে। এই কাটিংটা তুমি করছো আর পাচ্ছ হচ্ছে এটা? এইটা পাওয়া যায় কিনতে। আর চুমকি টুমকিগুলো যেগুলো চকচক করে চুমকি আমি ওগুলো কি? কিছু দিই না। না, ওগুলো কি যেটা চকচক করে যেটা? ওটা হচ্ছে সিলভার পেপার, বসমা, বসমা। বসমার কাগজ। আচ্ছা, আমি প্লাস্টিক জাতীয় কিছু জিনিস আমি ইউজ করি না, ঠিক। কারণ ওই গঙ্গায় যাবে শেষ পর্যন্ত। সেটাই, সেটাই। তো ওটা খুব একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এই ভিডিও যদি চন্দননগরের মানুষ দেখছে তাহলে তো আমি বলবো যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও তো অনেক কিছু ইউজ হয়, তাই না? সেটা এখন হচ্ছে, সেটা আস্তে আস্তে কিন্তু করে। আমাদের ট্র্যাডিশনাল যে কাজ সাজের, হ্যাঁ। সেটা এখনো কিছু বাড়াবাড়ি করে। সেটা পুরোটাই সোলার, তার সঙ্গে মাইকা শিটস ইউজ করা হয়। মাইকার, তাই জন্য ওই চকচকে ব্যাপারটা মাইকা থেকে আসতো। আচ্ছা, হ্যাঁ, এবং ওই সাজ এখনো কিছু কিছু জায়গায় খুব কম দেখা যায়, কিন্তু দেখা যায়। এবং ওখানেও বসমার কিন্তু খুব ইউজ হয় চুমকির জায়গায়। আর চুমকিও আগে টিনের হতো, এখন তো প্লাস্টিকের অনেক ইউজ হচ্ছে। ঠিক। টিনের চুমকি কিন্তু মানে ন্যাচারাল মেটেরিয়াল তাও। বুঝতে পেরেছি। আজকে না হলেও 5-10 বছরের মধ্যে ওরা জং ধরে নষ্ট হবেই। পুজোটা চিরকাল হয়ে আসে দাদুর বাড়িতে। আমি ঠাকুর বানানোটা শুরু করি 2018 নাগাদ, কারণ তার আগে কুমোর দিয়ে করানো হতো। আমার সেই ঠাকুর পছন্দ হতো না, এবং আমার ঠাকুর পছন্দ না হলে ঠিক ভক্তি আসে না, বুঝতে মানে পেরেছি। মূর্তি পছন্দ না মূর্তি হলে। পছন্দ না হলে। তো মূর্তিতে তোমাকে ঠাকুরকে দেখতে হবে, যদি সেখানে যদি সমস্যা থাকে কিছু কী করে করব। আমি তো অতটাও স্পিরিচুয়ালি ডেভেলপ নয় যে সব জায়গায় দেখতে পাবো ঠাকুরকে। তো সেটা হলে হয়তো অন্যরকম হতো। তো সেক্ষেত্রে আমার মনের মধ্যে যেরকম ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি, আমি সেই রকম চেষ্টা করছি করার। এবার বাকিটা ঠাকুর যতটা চান, যতটা আমার স্কিল আস্তে আস্তে ডেভেলপ হবে বছরের পর বছর, সেভাবে হয়। তো 2018-তে যখন শুরু করলে আর হুম। এখন 2026-এ কত কি ডেভেলপ এখানে অনেকটা, আমার এসছে? আমার তো মনে হয় অনেকটা। কারণ কি, তখন জাস্ট শুরু করছি, তখন আমি মিডিয়ামটার ব্যাপারেও অতটা অবগত ছিলাম না। এটা হতে হতে আস্তে আস্তে নিজের একটা স্টাইল ডেভেলপ হয়েছে, এবং আহ, আমার সেখানে যতটা না বলবো কাজ আছে, সেখানে ঠাকুরের কাজ অনেক বেশি, কারণ উনি সব করিয়ে নেন। করিয়ে নেন। ওনার আমার আমার জাস্ট ইচ্ছাটা হয়তো থাকতে পারে, কিন্তু ইচ্ছা শক্তিটা সব পুরোটাই উনার। কোনো একটা জিনিস যদি ঠিকঠাক না হয়, উনি ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে। আমরা এবার তোমার ছবির যে পার্ট, তোমার পেইন্টিং যে কাজগুলো রয়েছে পেইন্টিং এর, সেগুলো আমরা দেখার একটু চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার হ্যাঁ, এইটা তো অ্যাক্রিলিকে করা। অ্যাক্রিলিকে করা। হ্যাঁ, অন ক্যানভাস। এটা নারদ শিব, এবং ইনি হচ্ছেন বলা হয় শিবের বা দুর্গার আর কি ভৈরব। আচ্ছা, নারদ শিব মানে এই মানে ধরনের তো বিনা কখনো দেখিনি আমরা বিনা সাধারণ। বাজাচ্ছে। তুমি যে কোনো চালি, দুর্গার যে চালি হয় তার ওপরে দেখবে সবসময় ইনিই বসে থাকেন। আচ্ছা, বুঝতে একদম পেরেছি। টপ ফিগারটাই নাড়িয়ে থাকে। এই একটা রয়েছে, হ্যাঁ? হ্যাঁ। এটা কি স্পেশালি চন্দননগরের জন্য নাকি? আমি তো চন্দননগরে, তো ওটাতে হ্যাঁ। কোথায়, ওটা বাদ দিয়ে তো কোথাও যাওয়া যাবে না। জগদ্ধাত্রীর প্রতি তো ছোটবেলা থেকেই একটা টান রয়েছেই। আমি তোমার আঁকা যখন দেখবো এখানে, হুম, আমরা চন্দননগরের যে মানে এগুলো দেখি জগদ্ধাত্রী পুজোটা, হুম, জগদ্ধাত্রীর মূর্তিকে খুব সফট একটা উগ্রতা নেই। হুম। তোমার ছবিটা দেখে আমার কিন্তু খুব মনে হচ্ছে যেটা কোনো উগ্র কিছু ব্যাপার রয়েছে। এটা একটু আগে করা। এখনকার ছবিগুলোর একটু ডিফারেন্ট হয় আমার। আচ্ছা। তো দেবী তো এমনিতে খুব একটা মানে সফট নন। ওনাকে আমরা এখন শাড়ি-ঠাড়ি পরিয়ে একদম সুন্দরভাবে সফট করে ফেলেছি। বাড়ির মেয়ে করে ফেলেছি। বাট দেবী সিংহ বাহিনী বেশ ফিয়ার্সই বটে। আচ্ছা, এইটার আস্তে আস্তে করে তুমি আগে বানানো ওই মূর্তি তারপরে তারপরে, হ্যাঁ, তুমি করেছো। তারপরে করা। ঠিক, তার মানে আমি কি ধরে নিতে পারবো যখনই তোমার মূর্তি আসছে হুম, তখন ওই ধরনেরই ওই বাঁশপাতা চোখ ওই হুম। স্টাইলেই তুমি সব? এটা কিন্তু বাঁশপাতা চোখ নয়। এটা কিন্তু নয়, আমি বলছি না, যখন মূর্তি আসছে তখন তোমার মূর্তিতে বাঁশপাতা। বাঁশপাতা চোখ আছে। হ্যাঁ, এটা তুমি মেনটেন করবে এখন? হ্যাঁ। আমার ওটা পছন্দের, এটা তোমার বাঁশপাতা চোখ। পছন্দের? আমার পাল যুগের মূর্তি যতই পছন্দ হোক, আমার সেটা মানে করতে গেলে সেই স্কিল সেটটা আমার এখনো নেই, হলে হয়তো করতে পারি। এটা এটাও আর্লি বেঙ্গল পেইন্টিং এরই স্টাইলে করা গণেশ। এটা গণেশ। এটাও অয়েল অন ক্যানভাস। আচ্ছা, এগুলো কখনো কমার্শিয়াল ভাবে ভাবা হয়নি কিছু? না, আমি বিক্রি করতে চাই না আপাতত। ভবিষ্যতে যদি করি তখন দেখা যাবে। তখন এখন দেখ। আপাতত
করতে চাইছি না। আচ্ছা, করতে আমি খুব চাইছ অ্যাটাচড পেইন্টিং। অ্যাটাচ, তাই তো? হ্যাঁ, পেইন্টিং বলো, স্কাল্পচার বলো, আমি খুবই অ্যাটাচড। আমি হাতছাড়া করতে পারবো না। এটা হচ্ছে ইজাবেলা অ্যান্ড দ্য পট অফ বেসিল। এটা ওই ইটালিয়ান একটা স্টোরি, সেটা থেকে। বেসিক্যালি ইটস আ লাভ স্টোরি ওয়্যার ইজাবেলা ফলস ইন লাভ উইথ দিস গাই অ্যান্ড ওর ব্রাদার্স কিল হার লাভার। হ্যাঁ, তো গলাটা ও সেই এক্সিউম করে তার কবর থেকে এবং তার গলাটা কেটে এই বেজিল, মানে বেজিল প্লান্টের পটের মধ্যে রেখে দেয় এবং দ্যাট প্লান্ট বিকামস আ সিম্বল অফ হিজ প্রেজেন্স। আচ্ছা, দ্যাটস আ এই লাভ স্টোরি বলতে পারো একরকমের। এগুলো 2015-র। 2015-র আর এটা পেন্টিং। প্রথমকার তোমার এগুলো ছোট ছোট আগেকার স্কাল্পচার্স, স্কাল্পচার। হ্যাঁ, এগুলো একটু ইউরোপিয়ান স্টাইলেরই। ঠিক। আর কোথায় পেন্টিং দেখতে পাবো তোমার? ওপরে আচ্ছা, এখানে একটা রয়েছে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ বলরাম। এটাও কৃষ্ণ বলরাম। আর্লি বেঙ্গল স্টাইলেরই করা। এটাও একদম টিপিক্যাল ডাচ বেঙ্গল স্টাইলে, সেই 18-19 সেঞ্চুরির কাজ। আর এগুলো সবই হচ্ছে অয়েল পেন্টিং, অয়েল পেন্টিং ক্যানভাসে। ক্যানভাসের মধ্যে। প্রত্যেকটা ছবির আগে কালার প্যালেটটা বাছো কি করে? ওইটা একটা তোমার আমার আহ, মোটামুটি যেটা আইডিয়া থাকে সেই মতনই। হ্যাঁ, এই যে এটা অন্নপূর্ণা। এই ছবিগুলো তোমার, যে ছবিগুলো অলরেডি পুরনো রয়েছে সেগুলোকে হুবহু রেপ্লিকেট করছো না না নিজের না, মতন কিছু ইমপ্লিমেন্ট করছো? অফকোর্স নিজের মতো ইমপ্লিমেন্ট করবে, যে কোনো আর্টিস্ট নিজের মতো ইমপ্লিমেন্ট করবেই। আচ্ছা, স্টাইলটা এক, স্টাইল এক, কিন্তু ধারাটা দেখে তোমাকে নিজের মতো করতে হবে, না হলে আর তুমি তো জাস্ট কপি করছো। ঠিক। সেইটা হচ্ছে আর্টিস্ট আর আর্টিসানের একটা ডিফারেন্স। বাকি পেন্টিং এর মধ্যে আছে। আমরা এটা নিশ্চয়ই কিন্তু দেখবো। আমি আমি একটু একটু জিজ্ঞেস করে নিই। এটাও রেস্টোর করা। আচ্ছা, এটা রিস্টোর করা, তাই তো? হ্যাঁ, এটাও পুরনো মূর্তি। এগুলো আগে মেলায় পাওয়া যেত। আচ্ছা, তো বুঝতে হুম, পেরেছি। এটা কি জিনিস জানতে পারি এটা? এটা হাড়ের তৈরি। মানে আমি জানি না এটা টপিক্সের মধ্যে আসবে কিনা, কিন্তু এটা এটা এটাও মকর দেওয়া। এটা আমি সেটাই বলতে চাইছিলাম, এটা মকরের খুব পুরনো বিনা টাইপের প্রাচীন। দেখতে। বিনা নয়, এটা পিঠ চুলকানোর। সব অ্যান্টিক। হুম, আচ্ছা, আমি ছবিগুলো দেখতে যাইবো। হ্যাঁ, এইগুলো যখন আমি প্রথম এই ডিএটিস পেন্টিং শুরু করি তখনকার সময়কার। এটা হচ্ছে সরস্বতী বা বাগেশ্বরী, যে এনার দু হাতের, যে না যার ধ্যানেই আমাদের অ্যাকচুয়ালি পুজোটা হয় এখানে। এক হাতে বই বা বেদ এবং কলম। এটা হচ্ছে হয়ে গেল। এটা হচ্ছে তোমার রক্ষাকালী, এটাও সেই আমি ধ্যান আমি দেখেই একটু করা। ওই ছবিটা একটু দেখার চেষ্টা করব। এইটা। হ্যাঁ, হুম আমি শুধু একটু ডিটেলস করছি। হুম আমরা এই তোমার তো আগে এই ধরনের ছবিগুলোই তো আগে আঁকা। হুম। এইটাই কি তোমার রিয়েল অর্নামেন্টস গুলো ওখানে তোমার গেছে? কিছুটা আছে, কিছুটা আছে। বাট অর্নামেন্টসের মধ্যে যেমন ধরো এই মুকুটটা আলাদা। আচ্ছা, এটা খুব টিপিক্যাল পুরনো চন্দননগরের স্টাইলের মুকুট। আচ্ছা। আর যেটা নিচে দেখছো সেটা একটু আলাদা রকমের মুকুট। সেটা একটু বেনারস সাইডের স্টাইলের না, মুকুট। তোমার যেমন আমি একটা দেখেছি, ওটা দুর্গা না সরস্বতী বুঝতে পারছি না, তুমি এটাও ইন্ট্রোডিউস করেছো তোমার এইটা আমার স্কাল্পচার এই সরস্বতীতেও রয়েছে, রয়েছে না? এই গয়নাটাই রয়েছে। কিছু কিছু এখানে যেমন মকর মুখ দেওয়া আছে, হ্যাঁ, আমার নিচেরটাতে মকর মুখ দেওয়া নেই। তো ওটা অন্যরকম জিনিস দেওয়া আছে, বুঝতে চাঁদবালি পেরেছি, দেওয়া আছে। বুঝতে পেরেছি। বাট ইভলিউশন হয়েছে, এখানেও দেখবে এখানে গয়নার মধ্যেও টিয়া পাখি ইউজ আছে। এই কিছু কিছু এলিমেন্ট আমি কন্টিনিউ করি যেগুলো দেবীর সঙ্গে রিলেটেড। তুমি কি এই যে আঁকা শুরু করেছো, সেটা ছোটবেলা থেকে পরের কোনো ট্রেনিং নেওয়া সেরকম কিছু ব্যাপার আছে? ছোটবেলা আঁকা শিখতাম যেরকম সবাই যায়, হুম। বাট এই স্টাইলটা ডেভেলপ করেছি মোটামুটি আঁকা শিখতে যাওয়ার পরে। তো ওখানে এরকম সিনারি ট্রেনিং যেরকম আঁকতে হতো সেরকম আঁকতাম। ওরে বাবা! এটা হচ্ছে তোমার রক্ষাকালী, তো এটাও একদম প্রপার ধ্যান মন্ত্র দেখেই করা। ওনার জটা জুটো রয়েছে একটা, মানে এরকম জটা রঙের জুটো এরকম আকাশে চলে যাচ্ছে হ্যাঁ, অনন্ত, এবং একটা পা থাকে হচ্ছে সিংহের ওপর আর একটা হচ্ছে শবের ওপরে। ওনার পরিহিত হচ্ছে বাঘের ছাল এবং সাপের অনেক জায়গায় অর্নামেন্টস পাওয়া যায়, এবং হাতে যেরকম নীলপদ্ম, খড়গ, এটা একটা খোটক বলে একজন একটা পুরনো অস্ত্র, সেটা বুদ্ধিস্টদের মধ্যে এখনো দেখা যায়, বাংলায় অতটা দেখা যায় না, এবং কপালপাত্র। ঠিক। রক্ষাকালী। রক্ষাকালী। রক্ষাকালীর অনেক রকম ধ্যান আছে, এটা একটা ধ্যান। এইটা চৈতন্যদেব ঠিক। নগর সংকীর্তনে বেরিয়েছেন। এটাও হ্যাঁ খুব পুরনো নয় এই পেইন্টিংটা। আচ্ছা, একটা পেন্টিং করতে কতদিন সময় লাগে তোমার? মোটামুটি 3-4 মাস তো লেগে যায়।
ডিপেন্ড করছে, কিছু কিছু 1-2 মাসে হয়ে যায়, কিছু কিছু 3-4 মাস লেগে যায়। এটা করতে বেশ সময় লাগে, অনেকগুলো ফিগার আছে। অনেকগুলো জাদুঘর রয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে আহ, সিদ্ধেশ্বরী কালী, বামা কালী, এবং বাবা, বাম পাটা হচ্ছে শিবের বুকের ওপরে রয়েছে। ঠিক, এখানে মা শাড়ি পরে রয়েছেন। হ্যাঁ, সিদ্ধেশ্বরী শাড়ি পরে এবং শিবও ধুতি পরে আছে। তো অপূর্ব। এবং প্রচুর ফুলের মালা এবং সাজিয়ে গুজিয়ে রাখা যায় আর কি মাকে। ধুতুরা ফুল দিয়ে, হুম তারপর এটা হচ্ছে তোমার আকন্দ ফুল। হুম এটা উমা মহেশ্বর, এটা খুব ট্রেডিশনাল ফর্ম। আমাদের এখানে বেনের বাড়িতে এই পুজো খুব হয় চুঁচুড়োয়, এবং কলকাতাতেও প্রচুর বেনের বাড়িতে এই পুজো হয় উমা মহেশ্বর। ঠিক, যেমন আমাদের চুঁচুড়োতে যেহেতু একটা খুব বড় বেনে কমিউনিটি রয়েছে স্বর্ণকারদের, হুম, তাদের বাড়িতে মহিষাসুর মর্দিনী না হয়ে এই ফর্মটা এই হয়। ফর্মটা হচ্ছে। কলকাতাতেও তাই দেখবে ঠনঠনিয়া, দত্তবাড়ি সরি সব রকমই পুজো হয়। আচ্ছা, তোমার ব্যাকগ্রাউন্ডের কালার কি? এই যেমন এটার পরেরটা আমি দেখছি, এটা কি একই কালারে যাচ্ছে? মোটামুটি আমি ওটা একটা টেক্সচার দিয়ে দিই, একটা, বেস কালার, তার আচ্ছা, উপরে পেন্টিংটা করা হয়। এটার টেক্সচারটা অনেকটা সেই তুমি কালীঘাট থেকে দেখতে পাবে, কালীঘাট পেন্টিংসে পটচিত্র যেটা। পটচিত্রতে এরকম টাইপের টেক্সচার দেওয়া থাকে, ওইটা থেকে এটা করা। এটার পেপারটা কি আছে? মাউন্ট বোর্ডে আর কালার? অ্যাক্রিলিক। ফার্স্ট কি স্কেচ করে নিতে হচ্ছে হ্যাঁ কি? হ্যাঁ, স্কেচ করতে হয়, অনেকগুলো স্কেচ করে তারপর অনেকগুলো স্কেচ করি মানে? ছোট ফর্মে স্কেচ করে তারপরে বড়তে করা। আচ্ছা, প্রথমে ছোটটা করে নিলে। হ্যাঁ, কম্পোজিশন দেখে তারপর। এইটা হচ্ছে এগেন কৃষ্ণ বলরাম, ঠিক। এটাও বেশ পুরনোই বলতে পারি। এটা হচ্ছে গুহ্যকালী, এ বাবা, উনি আছেন আকালিপুরে। মানে আকালিপুরে ওনার মন্দির। এই যে ছবিটা, এটা তুমি কোথাও দেখেছো? মূর্তিটাই তো রয়েছে। তুমি তুমি সেই মূর্তি দেখে ইন্সপায়ার্ড হয়ে আঁকছো? হ্যাঁ, এবং এবার ধ্যান মন্ত্রও রয়েছে। ধ্যান মন্ত্রতেই পুরোপুরি বলা হচ্ছে যে কিরকম দেবীর আহ, মানে এখানে এরকম 5খানা নাগের তিন মানে নাগ দিয়ে উনি সব জায়গায় নাগের উপরেই বসে আছেন, এবং সব জায়গায় নাগ ঘুরে বেড়াচ্ছে, মাথার মধ্যে 1000খানা নাগ রয়েছে, এবং উম, কান দিয়ে যেরকম শিশু সব ঝুলছে। পাশে থাকবে হচ্ছে শিশু সুলভ শিব, মানে শিবেরই ছোটবেলাকার যেটা, এরকমই থাকে আর কি। এরকমই থাকে। আর তোমার হ্যাঁ, এই এবং এত কালো রঙের শাড়ি পরে এবং ওপরে কিছু পরে থাকেন না। এত মূর্তিটা তো রয়েছে শান্ত, ওটাতে অসুবিধা হয় না। না, তো তুমি ডিটেলসে জানতে পারো কি করে এত? এই ধ্যান ধ্যান মন্ত্র মন্ত্র, যেটা বললে, ধ্যান সেই ধ্যান মন্ত্রটা মন্ত্রটা আমার কিছু ফ্রেন্ডস যারা রিসার্চ করে তাদের কাছ থেকে, আমার আবার ওপেন লাইব্রেরি, তো যখন কিছু প্রয়োজন হয় তাদের কাছ থেকে জেনে নেওয়া হয়। আচ্ছা, তুমি নিজেও কিছু বার করতে হয় খুঁজে খুঁজে, এবং 2-3 জন আছে এরকম, তারা এই নিয়ে খুব বিজ্ঞ। মানে আমি বলতে, যদি বলতে চাই, তুমি আমাকে কারেক্ট করো, যে তোমার হচ্ছে ক্রিয়েটিভ পার্টটা দেখার সাথে সাথে এর অথেন্টিক যে পার্টটা রয়েছে, রিসার্চ পার্ট, খুব ইম্পর্টেন্ট। একজন তোমাকে দিচ্ছে, কেউ একজন ফিড। একজন না, এটা নানা নানা সোর্স থেকে আসে। যারা এই নিয়ে রিসার্চ করে, সব কিছু তো সবাই রিসার্চ করে না, ঠিক। কারো স্পেসিফিক রিসার্চ। ধরো আমি দশ মহাবিদ্যার উপরে কিছু কাজ করতে চাইছি, দশ মহাবিদ্যার উপরে কেউ রিসার্চ করলে তার কাছ থেকে আমি জানবো সেটা। তার মানে তুমি যেমন খুশি আমরা দেখতে পাচ্ছি এরকম নয়, এর পুরো ধ্যান মন্ত্র হ্যাঁ করেই একদম, সেই অনুযায়ী এটা ভিজুয়ালাইজ যে করা। কোনো দেবী বা দেবতার মূর্তি করতে গেলে আমার মনে হয় ধ্যান মন্ত্রটা সব থেকে প্রথম জানা দরকার। না হলে তো জাস্ট একটা আর্টিস্টিক ক্রিয়েশনই থেকে যায়, তার থেকে বৃহৎ আকার তো নেবে না। অথেন্টিক কি করে হবে? মানে তুমি যেটা বললে, আমি কি তোমাকে এইটা বলতে পারি যে আমরা যে ধরনের পুজো দেখতে পাই, আমি ধরে নিচ্ছি কলকাতার দুর্গা পুজো, পুজো, হুম, ওটা উৎসব। ওটা কি পুজো নয়? ওটা উৎসব, উৎসবের জায়গাটা যেরকম আছে, পুজোর জায়গা সেরকম আলাদা জায়গায় আছে। উৎসবে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু উৎসবটা উৎসবের জায়গায় ঠিক আছে, যেখানে মানুষের সম্মেলন হবে এবং সেটা একটা গ্র্যান্ডের জায়গায় গেছে। পুজোর দিকটা দেখতে গেলে তোমাকে কিছু নিয়মাবলী মেনে কাজ করতে হবে, কারণ দেবীকে ইমাজিনেশনে পাওয়া যায় না। দেবী নিজে স্বরূপ প্রত্যক্ষভাবে দেখা দেন সাধকের কাছে, এবং সাধক সেই ধ্যান মন্ত্রে নথিভুক্ত করে। সেই ধ্যান মন্ত্র ধরেই আমরা পরে মূর্তি বা পেন্টিং যেভাবে আর কি আরাধনা করা হবে তাকে সেইভাবে বানানো হয় যতটা সম্ভব। তো পুরোটা সম্ভব না হলে, কারণ কি সম্ভব হয়তো নয় পুরোটা সেটা ক্যাপচার করা, যতটা সম্ভব, তাহলে সামাজিকভাবে মানুষ সেইটা একটা উপলব্ধি পেতে পারে দেবীর যে ফর্ম সেইটা, সেটা খুব পিওর একটা জায়গা থেকে আসে। সেটা মানে একটা আর্টিস্টের ইমাজিনেশন থেকে আসতে পারে না। আজকে আমার মনে হলো যে ঠাকুরের চোখগুলো একটু কপালে তুলে দিলাম, বা ঠাকুরের চুল করলাম না, যেখানে দেবীকে বলাই হচ্ছে মুক্তকেশী, তাই না? তো সেটা কি করে হবে তাহলে?
আচ্ছা অর্ক, তোমার হয়েছে বলা? এবার আমি বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, আমি যে কথাটা এবার বলছি, হুম, যেহেতু আমি অনেক দিন ধরে ইন্টারভিউ করছি, অনেক ধরনের আর্টিস্টকে হুম, নিয়ে আমরা ইন্টারভিউ হয়েছে, হুম, সেখানে আমারই কিছু প্রশ্ন ছিল, আমি উত্তর পাচ্ছিলাম না। হুম, এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার মনে হলো যে তুমি সেই ব্যক্তি যার কাছ থেকে প্রশ্নটা করতে পারি। হুম, অবশ্যই তুমি কোনো তান্ত্রিক না, অবশ্যই হুম। তুমি কোনো বৈদিক মতের পণ্ডিত নও, না, একদমই কিন্তু নয়। এইটা আমি বুঝতে পারছি যে তুমি যে কাজটা করছো, হুম, শুধু তোমার ক্রিয়েটিভিটি নয়, তোমার সাথে কোনো রিসার্চও সেখানে রয়েছে, ধ্যান মন্ত্রর যে ব্যাপার রয়েছে, কেউ তো ফিড ফিড তো পাচ্ছই তুমি, হুম, পড়াশোনা এতটা রয়েছে। হুম, আমি এবার যে প্রশ্নটা করছি, হুম, সেই প্রশ্নতে আমি তোমাকে রাখতে চাইছি যে অনেকে বলছে যে হুম, দুর্গা, আমি যে দুর্গাটাই ধরি, হুম, দুর্গা কেউ বলেছে নাকি যে ওই 10 হাত দিয়েই থাকতে হবে, 10 হাতেই করতে হবে? একজন একজন করেছে, ঠিক আছে। হুম, কিন্তু দুর্গাটা কেউ বলে দেয়নি যে ওই রূপেই তাকে পুজো করতে হবে। হুম, আমরা আর্টিস্টরা, আমরা এই ধরনেরও তো যেগুলো বানাচ্ছি, ঠিক আছে? একজন বানিয়েছে 10 হাত, ঐরকমভাবে একটা নিচে অসুর রয়েছে, ঠিক আছে। কিন্তু আমরাও যেগুলো ইমপ্লিমেন্ট করছি, সেটাও কিন্তু মা দুর্গাই। না, নয় তো। যখন দেবীর একটা আ রূপ করা হচ্ছে, দেবীর রূপ স্পেসিফিক্যালি আমাদের ধ্যান মন্ত্রে দেওয়া হচ্ছে। আমি দুর্গার ব্যাপারে ডাইরেক্ট জানতে দুর্গা পারি? আমাদের যে ১০ হাতের যে দুর্গা, হুম, সেটার যে আ শুধু সে হাতটা দেখলে তো হবে না। তার সঙ্গে জড়িত তার পুজো রয়েছে, তার প্রক্রিয়া রয়েছে। সেগুলো সব ১৮ হাতেরও দুর্গা হয়, ৪ হাতেরও দুর্গা হয়। এই জগদ্ধাত্রী যে আমরা পুজো করছি হ্যাঁ, সেটাও কিন্তু একটা দুর্গাই। মানে জগদ্ধাত্রীকেই মানে যেমন ধরো মূল দুর্গা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রং সবুজ এবং আচ্ছা, ৪ হাতের সিংহবাহিনী। ঠিক। হুম? এই অনেক রকমের ফর্ম নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলো সবকটাই দেবী নিজে প্রত্যক্ষ দর্শন দিয়েছে বলে। আজকে যে কাঠি লাগিয়ে হাত লাগিয়ে করা হচ্ছে সেগুলো কি দেবী দর্শন দিয়েছে? সেই প্রশ্নটা তাকে করতে হবে। যদি দিয়ে থাকে তাহলে সে সেখানে ঠিক। যদি না দিয়ে থাকে তাহলে সেটা তার নিজের ক্রিয়েশন, সে তার সঙ্গে ক্রিয়েশনের জায়গায় তার মানে উম আর্টিস্টিক ক্রিয়েশনের জায়গায় একদম ঠিক। কিন্তু তাকে আমি দেবী রূপে দেখতে পাচ্ছি না। দুটো কিন্তু আলাদা এবং সেই আলাদাটা করে রাখাটাই দরকার। আমার মনে হয় না সেটা গুলিয়ে ফেললে হবে। গুলিয়ে ফেলাটা কিন্তু ভুল। আমার দুটোকেই রেসপেক্ট দিয়ে যেতে হবে। একটা আর্টিস্টের ক্রিয়েশনকেও আমি রেসপেক্ট করছি, কিন্তু আমাদের ধর্মের দিক থেকে বা পুজোর দিক থেকে যেটা দেখতে হবে, রিলিজিওসিটির দিক থেকে দেখতে হবে, সেটা কিন্তু সেই ফর্মটা যেটা লিখে দেওয়া আছে, তার বাইরে কিন্তু নয়। উদারতা আছে হিন্দু ধর্মে, হুম। কিন্তু উদারতার মানে এই নয় যে যা কিছু তাই চলবে। কলকাতার দুর্গাপুজোকে তুমি কোন জায়গায় দেখছো তোমার এই ওটা দৃষ্টিভঙ্গিতে? উৎসব, উৎসবের চোখে দেখছি। ওটা কোনোভাবেই পুজো নয়। বনেদি বাড়ির পুজো যেরকম হয় বা বাড়ির পুজো যেগুলো হয় সেগুলো কিন্তু নিয়ম কানুন মেনেই হয়। আমার কাছে আমি যখন দেবীর পুজোর দিকে যাচ্ছি তখন আমি দেখতে চাইবো দেবীকে। মানে সেখানে ভক্তিটা লট মোর ইম্পর্ট্যান্ট দ্যান অ্যান আর্টিস্ট ক্রিয়েশন। কারণ আর্টিস্ট ক্রিয়েশনের একটা বড় জায়গা হচ্ছে আর্ট গ্যালারি। বুঝতে পেরেছি। দেবীর কিন্তু আর্ট গ্যালারিতে কোনো জায়গা নেই। তো দুটো দু জায়গায় ঠিক। মানে তুমি কি মডার্ন, না তুমি ওই সেই এখনো প্রাচীন মানসিকতা নিয়ে তুমি আমি বিরোধিতা হিন্দু, করছো? হুম? আমি হিন্দু। হিন্দু হিন্দু ধর্মে মডার্নিটির সঙ্গেই চলে, চিরচলিত সনাতন ধর্ম যেটা। তো সেটা একটা গাড়ি চালাতে গেলে সামনে চালাতে গেলেও তোমাকে রিয়ার ভিউ মিররে দেখতেই হবে, না হলে তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলবে। অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, মানে অপূর্ব। আমি আজকে আজকে আমি প্রথম জানলাম যে প্রত্যেকটা রূপ বর্ণনা, তার আবার ধ্যানমন্ত্র, সমস্ত কিছু বর্ণনা আছে, সেই অনুযায়ী আমরা একদম। কাজ করছি। না হলে তো ভুল হয়ে যাবে। দেবী তো সত্যি। ক্ষুণ্ণ হবেন। কারণ এই জন্যই বলি আমি আমার পেন্টিং খুব একটা বিক্রির দিকে যেতে চাই না, কারণ এইগুলোর মধ্যে একটা মানে অ্যাটাচমেন্ট তো আছেই, বাট সেটা একটা খুব সুপারফিশিয়ালি দেখা হবে। যদি আমি কিছু ভুল করে থাকি হ্যাঁ। তাহলে পেন্টিংটা আমি কমপ্লিট করতে পারবো না। এরকম অনেক পেন্টিং আছে সেগুলো আমি কমপ্লিট করিনি এবং ছেড়ে দিয়েছি মাঝপথে। কারণ সেটা হয়তো আমার রিসার্চের জায়গায় কোনো ভুল হয়েছে বা কোনো আমার বুঝতে কিছু ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পেন্টিংগুলো কমপ্লিট হয় না কোনো না কোনো কারণে। আচ্ছা, এই এরকম অনেক পেন্টিং আছে সেগুলো আমি আলাদা মানে ওগুলো নষ্ট করে দিই, তারপরে আমি পুড়িয়ে দিই, কারণ কি ওগুলোর থাকার কোনো মানে হয় না। আচ্ছা, এই পেইন্টিং করার সময় তোমাকে কোনো রকম আ মানে মেইনটেইন করতে হয়? যে খাওয়া-দাওয়ার ব্যাপার বা কিছু? না সেরকম না, ব্যাপার? সেরকম ব্যাপার নেই, তবে দেবী ঠিক দেখিয়ে দেন। দেবী দে হোক দেবতা হোক ঠিক দেখিয়ে দেন কি কি করতে হবে না করতে হবে। আমার ধরো কিছু জিনিস আমি জানতে পারছি না, জানতে চাইছি, দেবী ঠিক সেই সোর্সটা আমার কাছে পৌঁছে দেয় যে এইভাবে হবে। কারণ আমাদের তথ্যর মধ্যেও অনেক ভেরিয়েশন আছে। তো সেই মধ্যে দিয়েও আমাকে গাইডেন্সটা
আমার যেহেতু এখনও সেরকমভাবে দীক্ষা হয়নি বা গুরু নেই, বাট ওই গাইডেন্সটা দেবী নিজেই দিয়ে দেন। যদি তোমার মধ্যে সেই অনেস্টিটা থাকে, অথেন্টিসিটিটা থাকে, তাহলে দেবী দেখিয়ে দেন। উফ, আমি নিঃশ্বাস নিতে ভুলে গেছি তোমার কথা শুনতে শুনতে। আমি সত্যি না আমি না সরি, আমি খুব হেভি হেভি কথা না বলে ফেললাম বোধহয়। হেভি না, মানে ওই টানেই তো আসা, তাই না? অর্ক ইউনিক বলেই তো আমার আশা এখানে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, ওই ধরনের যে কাজ রয়েছে সেটার উপরে কোনো সিরিজ আছে নাকি এটা? কোনো সিরিজ? না সেরকম নেই। আমার যখন যেরকম মনে হয় যে কোনো একটা দেবী ধরে অ্যাট্রাক্ট করছে, আমি তখন সেটা তার উপর রিসার্চ করে সেরকম আঁকা আঁকি। আচ্ছা আচ্ছা, মানে এই আমার দেবীও খুব ইন্টারেস্টিং, তো এটা না, ওনারও স্বপ্নে পাওয়া একজন দেবী। তো ইনার রূপ তুমি হংসেশ্বরী গিয়ে দেখতে পাবে, হংসেশ্বরী মন্দির খুব জাগ্রত। এটা গোপাল শ্রীকৃষ্ণ, দারুণ। এইটা দক্ষিণা কালী। এই যে এই পুরোটা ধ্যান মন্ত্র দিয়ে বানানো। একদম। ধ্যান মন্ত্রতে কি এরা কি পোশাক পরবে সেটাও বলা আছে? পোশাক থাকে না। হ্যাঁ, মানে যেটা রয়েছে হ্যাঁ এরকম। সব বলা আছে। হুম। আমি আমি রাত্রি আমি জ্বলিয়ে এটাই থাকতে জিজ্ঞেস হচ্ছে করছি কালী। যে তুমি এই চোখে এখানে লাল দিয়েছো, হুম আর এটাও এটাও লাল দিয়েছো, হুম। সেটা কি বর্ণনা রয়েছে? না ওইগুলো তো তোমার ফর্ম যেরকম দেখতে হবে সেরকম। এটা মানে বেসিক্যালি রক্তের মতো লাল চোখ বলা আছে, বিস্ফোরিত এরকম লাল চোখ, কিন্তু এবারে বাকিটা তোমাকে নিজেকে করতে ইমাজিনেশন হবে। আনতে হবে। হ্যাঁ, এটা ষোড়শী বা রাজরাজেশ্বরী বলতে পারো। উনি হয় 5 জনের আসনের উপর বসে বা 4 জনের আসনের উপর বসে। আমি 4 জনের আসনের উপর করেছি। সব আসন বলে এদেরকে, আচ্ছা, দেবতাদের। ব্রহ্মা, বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু আসন আছে, আর এটা হচ্ছে তোমার রুদ্র, রুদ্র। এবং তার উপরে সব থাকে, তার উপরে দেবী বসে আছেন এই শব্দ মানে শিব? বলতে পারো। এবারে সব হচ্ছে বেসিক্যালি ডেড বডি বলা হয়। আচ্ছা। তো তার উপরে দেবী তার উপর বসলে তিনি শিব হচ্ছেন। ও, ইনার হাতে পঞ্চবাণ এবং পুষ্পবাণ, 5টা রকমের ফুল দিয়ে বানানো। হুম, অঙ্কুশ থাকে, পাশ আচ্ছা, আচ্ছা। থাকে, এবং আঁখ দিয়ে আর কি উনার ধনুষ। ধনুক, এবং ধনুকের আহ, সুতোটা যেটা, দড়িটা, সেটা হচ্ছে মৌমাছি দিয়ে করা, ভ্রমর দিয়ে। তো এগুলো সবই বর্ণনা দেওয়া পাওয়া যায় ওরে আর কি। বাবা রে। পুষ্পর মালা থাকে উনার, এবং কোমরবন্ধা থাকে। আচ্ছা, তোমার কি কি রং ইউজ হয় এই অ্যাক্রিলিক, সমস্ত? এগুলো সব অ্যাক্রিলিকের পেন্টিং। এগুলো কি এগুলো? হ্যাঁ এগুলো সব অ্যাক্রিলিক পেন্টিং, আচ্ছা। অ্যাক্রিলিক কালার্স। আচ্ছা, তোমার কখন মনে হয় যে এটা অয়েলে করবো আর কখন মনে হয় যে অ্যাক্রিলিকে করবো? একটা ছবি ভাবনা ডিপেন্ড হয়ে করে, গেল, তারপর? যখন যখন মনে হয় যে টাইম বেশি হয় তখন অয়েলে, যখন দেখি যে ডিপেন্ড করে মুডের ওপর। এখন অয়েলটা প্রেফার করছি, বাট অ্যাক্রিলিকটা আগে খুব করতাম। না, কিছু তো ফিনিশিংটা অনেক আলাদা। কোনটা ফিনিশিং ভালো হয়? কারণ আর্লি বেঙ্গল অ্যাকচুয়াল পেন্টিংগুলো সব তো অয়েলেই, হ্যাঁ। তো সেক্ষেত্রে অয়েলটা প্রেফারেবল। বাট অয়েলটা আমাদের এই আহ, মানে আবহাওয়া যেটা, সেখানে খুব একটা লাস্ট করে না, সমস্যা হয় আফটার আ পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমাকে অ্যাক্রিলিকটার উপর করতে হচ্ছে, উইচ ইজ নট আ ভেরি ট্রেডিশনাল মিডিয়াম। ঠিক। এটা খুব ট্রেডিশনাল মিডিয়ামের মধ্যে পড়ছে, কারণ কি ওই স্পেসিফিক টাইমটার মধ্যে। অ্যাক্রিলিক, অয়েল পেন্টিং কোনটাতে সেম ছবি তোমার সুবিধা হয় যে আমি এইটা করলে আমি বেশি ফ্লেক্সিবল, এটাতে বেশি আমি? অয়েল ইজ ডেফিনেটলি মানে বেটার মিডিয়াম ফর মি। অয়েলটা প্রেফার করি, কিন্তু লংজিভিটিটা নিয়ে আমার একটু চিন্তা আছে। কেন? টেম্পারেচার, আমাদের এখানে এত হিউমিডিটি সমস্যা হয় এখন। অনেক অনেক এরকম পুরনো আর্লি বেঙ্গল পেন্টিংস আছে খুব খারাপ অবস্থায়, বিকজ আমাদের টেম্পারেচার এত, হিউমিডিটি মোল্ড হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায়, ঠিক। খুব সমস্যা হয়। এখানে আমি একটা তোমার পিকচার দেখলাম না, যে তোমার কোনো জায়গায় সিগনেচার রয়েছে, কেন? করি না, কেন? ইচ্ছে করে না ঠাকুরের ওপর সিগনেচার করা। হ্যাঁ, তো এটা তো মানে যে কোনো জায়গায় এটা কপি হয়ে যাওয়ার চান্স নেই? হয়তো, কিন্তু আমি যখন পোস্ট করি তখন ওয়াটারমার্ক দিয়ে পোস্ট করি, বাট অ্যাকচুয়াল পেন্টিংয়ের উপর আমার করতে ইচ্ছা করে না। করা উচিত হয়তো, বাট আমার সেটা মন থেকে এখনো আসেনি। তুমি কি জানো কপি হয় এটা তোমার? হ্যাঁ নিশ্চয়ই হয়, অনেক জায়গায় হয়। অনেক মানে মেলাতেও দেখেছি আমার পেন্টিং কপি করে সেগুলোকে বিক্রি করা হচ্ছে। সেটা একটা ভালো দিকও বলবো। মানে অফকোর্স অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো যেটা প্লেজারিজমের একটা খুব খারাপ দিক, সেটা যেমন আছে, কিন্তু সেই আহ, আমি যে রিসার্চটা করছি তারা হয়তো সেই রিসার্চটা না করেও সেটা কপি করে সেটা প্রচার করছে। সেই জায়গা থেকে একটা সাফল্যতার দিকে আমি দেখছি জায়গাটা। বাট অ্যাজ অ্যান আর্টিস্ট প্লেজারিজম ইজ নট সামথিং আই উইল সাপোর্ট। তো দুদিকই আছে আর কি।
অর্ক, তোমার তোমার বিষয় নিয়ে তোমার যে প্যাশন রয়েছে তোমার, হ্যাঁ, আমরা তোমার প্রফেশন বিষয়ে যদি একটু জানতে চাই। আমি প্রফেশনালি ফ্যাশন ফটোগ্রাফার, তো আচ্ছা, ভিজুয়াল আর্টিস্ট বলতে পারো। তার মধ্যে ফ্যাশন ইজ মাই মিডিয়াম, এই ফ্যাশন সেটাই। ফটোগ্রাফি মানে তোমার এই যেগুলো তোমার প্রোডাক্ট শুট, জুয়েলারি শুট, এইগুলো হচ্ছে তোমার গার্মেন্টস, গার্মেন্টস। হ্যাঁ, মেইনলি গার্মেন্টস অ্যান্ড দেন দেয়ার জুয়েলারি অ্যান্ড ব্যাগস অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ। তো আচ্ছা, তো সেইটা নিয়েই মেইনলি কাজ। তো এটা নিয়ে আলাদা কিছু পড়াশোনা করতে হয়েছিল? পড়াশোনা না, বাট ইন্টারেস্ট থেকে পড়াশোনা করে নিতে হয়, কোনো কোর্স না। আমি অ্যাসিস্ট করেছি কিছু ফটোগ্রাফার্সদের যখন আমি স্টার্ট করেছিলাম ক্যারিয়ার। আচ্ছা, সেটা বেশ অনেকগুলো, আমি কলেজ থেকেই ইন্টারেস্টেড যেহেতু ছিলাম এটা নিয়ে, তখন থেকেই কাজ করতে থাকছি, ঠিক। অ্যাসিস্ট করা এইসব। তারপরে কলেজের পরে আমি আর ক্যাম্পাসিংয়ে বসিনি, আমি ডিরেক্টলি ফুল টাইম অ্যাজ এ ফ্যাশন ফটোগ্রাফার কাজ করতে শুরু করি। আচ্ছা, মানে ক্যাম্পাসিং এ বসনি তো বাড়ি থেকে কিছু বলেনি কেউ? বলেছিল, শুনিনি। হুম? বলেছিল, শুনিনি। মানে আমি জানি না, মানে এটা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তুমি হ্যাঁ, ক্যাম্পাসে বসলে না? না, বিকজ ইঞ্জিনিয়ারিং এর প্রতি আমার যে মানে ওই আর কি বাবা মার কথা শুনে যেরকম করতে হয় বাঙালি ছেলেদের, সেটা একটা ব্যাপার ছিল। হয় ডাক্তার হও নাহলে ইঞ্জিনিয়ার হও, ঠিক আছে হলাম। তারপরে কাজটা তো আমার মতো সারা জীবনে বাঁচতে হবে, সব তো সেটাই, বাবা সেটাই। মার ইচ্ছা মতো হয় না। তো সেক্ষেত্রে আমি আর কলেজ থাকাকালীনই আমি যেহেতু কাজ করতে শুরু করে দিয়েছিলাম, তাই জন্য খুব একটা অসুবিধা হয়েছে বলবো না। তো অফকোর্স তারা চাইছিল যে একটা আমি নর্মাল জব যেরকম হয় সেরকম করি, বাট সেটাতে হয়তো আমি খুশি হতাম না খুব একটা, আর আমি খুশি না হয়ে তারা হয়তো ভবিষ্যতে খুব একটা খুশি হতো না। ঠিক, সেই ডিসিশনটা আমার মনে হয় সবাইকেই সেই সময়টা নিতে হয়। ঠিক। ফটোগ্রাফির তোমার যে বিষয়গুলো রয়েছে তাতে তোমার ইন্টারেস্টের, যেমন তুমি বললে যে ফ্যাশন ফটোগ্রাফি হুম, রয়েছে, প্রোডাক্ট ফটোগ্রাফি রয়েছে। হুম। আর কোন, কোন বিষয়গুলো এক্সপেরিমেন্ট করতে তোমার ভালো লাগে? ফ্যাশন ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্পেস ফটোগ্রাফির মধ্যে, কারণ দ্যাটস দ্য অনলি স্পেস ওয়্যার ইউর নট এক্স্যাক্টলি ক্যাপচারিং রিয়ালিটি, যেটা তোমার একটা বার্ডেন থাকে অফ দ্য বার্ডেন অফ শোয়িং রিয়ালিটি ইন ডকুমেন্টেশন, বি ইট ওয়াইল্ড লাইফ অর জার্নালিস্টিক ফটোগ্রাফি. ঠিক, ঠিক। In fashion, realism and authenticity comes from your own self expression, আচ্ছা, which is more important. সেক্ষেত্রে তোমার একটা ফ্রিডম থাকছে। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড অ্যাজ অ্যান আর্টিস্ট ছোটোবেলা থেকে একটা ইন্টারেস্ট লেভেল ছিল, what I try to capture in my work is recreation of পেন্টিংস। ঠিক, সেটা একটা হেভি ইনফ্লুয়েন্স আমার কমার্শিয়াল কাজের মধ্যেও দেখা যায়, অ্যান্ড সেটা ছাড়া আমার পার্সোনাল কাজে তো দেখা যায়, বাট কমার্শিয়াল কাজের মধ্যেও সেটার একটা ধারা আছে, খুব হেভি ইনফ্লুয়েন্স আছে। এবং সেটার জন্যই আমাকে আহ, যে ব্র্যান্ডসরা আমার সঙ্গে কাজ করতে চায়, ধরো আদার দ্যান দ্য টিপিক্যাল ফ্যাশন ফটোগ্রাফি ব্র্যান্ডস, সেইটা একটা ইন্টারেস্ট চলে আসে। আর বিকজ আমি ফটোগ্রাফির সঙ্গে ক্রিয়েটিভ ডিরেকশনটাও কিছুটা হ্যান্ডেল করি এসব প্রজেক্টগুলোতে, ঠিক। তো সেই ভিজুয়ালাইজেশনটা এসছে ওই থ্রু দিই। বিকজ আমি অ্যাজ আ ভিজুয়াল আর্টিস্ট, হোয়াট ডু আই ব্রিং ডিফারেন্টলি অন দ্য টেবল ইজ হোয়াট ম্যাটার্স ইন দ্য বিজনেস। ঠিক। এবার তোমার যখন ফ্রি সময় হয় তখন তুমি নিজেও তো পার্সোনাল প্রজেক্ট যেগুলো রয়েছে সেগুলো হ্যাঁ, তো কাজ করছো। হ্যাঁ, সেগুলোর মধ্যে আমি অবশ্যই দেখেছি যে তুমি ট্যাক্সিডার্মি যে বিষয়টা রয়েছে সেটার উপরেও তুমি কাজ করে থাকো। হ্যাঁ। একটু জানতে পারি যারা ট্যাক্সিডার্মি, জানে না এই বিষয়টা? হ্যাঁ, ট্যাক্সিডার্মি ইজ বেসিক্যালি স্টাফড অ্যানিমালস অ্যান্ড বার্ডস। সেগুলো আই ওয়ান্টেড টু ইউজ, আই এম আ ভেরি এক্সেন্ট্রিক পার্সন ইন দ্যাট সেন্স। আমি প্রথম থেকেই আমার শ্যুটের জন্য যা দরকার আমি নিজে প্রপস বানানো থেকে শুরু করে, এটা আমি বলছি ধরো 5-6 বছর আগেকার অবধিও একটা ধারা ছিল, এখন অতটা সময় পাই না। এখন অনেকে আছে অ্যারাউন্ড অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড স্টাফ হু ক্যান হেল্প মি উইথ ইট, though I prefer to do it myself. So taxidermy is one of those art forms that's almost dying because commercial taxidermy এখন আর সেরকম হয় না। মিউজিয়ামের ক্ষেত্রে পিওরলি একাডেমিক পারপাসে ন্যাচারাল হিস্ট্রির জন্য যেগুলো হয় সেগুলো হয়। যেহেতু হান্টিং এটসেট্রা স্পোর্টসও নেই, ওই ট্যাক্সিডার্মি অ্যাজ আ কমার্শিয়াল প্রজেক্ট ইজ অলসো গন। বাইরে বিদেশে এখনো হয়, এখানে হয় না, এথিক্যালি সোর্স করলেও হয় না। তো আমার শ্যুটের জন্য যা যা দরকার প্রপস আমাকে বানিয়ে নিতে হয়, তার মধ্যে ট্যাক্সিডার্মি ইজ ওয়ান অফ দ্য থিংস। অল এথিক্যালি সোর্সড বার্ডস, আই হ্যাভ নেভার ডান অ্যানিমালস, মোস্টলি বার্ডস, অ্যান্ড সেগুলো ইউজ করা হয়েছে কিছু কিছু শ্যুটে, পার্সোনাল শ্যুটে, স্টাফ লাইক দ্যাট। আমি তোমার কাজ আমি হুম, দেখেছি, যে যে ভোগ ইতালিতেও তোমার কিছু কিছু পাবলিশ হয়েছে, পাবলিশ হ্যাঁ। হয়েছে। দেখো, ইটালির ভোগ ইটালিয়ার বাইরেও আমার দেশের প্রচুর ম্যাগাজিনে ছবি পাবলিশ হয়েছে। আই উড লাইক টু ফোকাস অন দ্যাট মোর বিকজ ওইটার কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অনেক বেটার অ্যান্ড অনেক রিসেন্ট অলসো। ঠিক, আমাদের দেশে তো নানা
ফটো ম্যাগাজিনস, ফ্যাশন ম্যাগাজিনস আছে, সেখানেও প্রচুর কাজ গেছে। বাট when it comes to my work, যেটা বললাম, আমার একটা মানে ইনিশিয়াল যেটা আমার পার্সোনাল যেটা এক্সপ্রেশন, সেটা ইজ ফ্রম পেন্টিংস, ঠিক। right? Be it like old master paintings or Indian paintings that are traditional paintings, right? এটা আমাদের যেরকম একটা ধারা অজন্তা থেকে পাওয়া যাচ্ছে ট্রেডিশনাল পেন্টিংসে, টু আপ টু পটচিত্র অ্যান্ড এভরিথিং এলস, আর্লি বেঙ্গল পেন্টিংস বলো বা বেঙ্গল স্কুল বলো, সেগুলো একটা আসছে। আর ইউরোপিয়ান পেন্টিংসের মধ্যে ডাচ মাস্টার্স থেকে যেগুলো আসছে, এবং রেনেসান্স পেন্টিং তো রয়েছে। তো এই দুটো ধারা, আই ফিল হোয়াট ইজ দ্য কোর ফ্যাক্টর দ্যাট বাইন্ডস দিস টু ইজ বিউটি ইজ ইউনিভার্সাল, রাইট? ঠিক। যেটা আমার যেটা মন থেকে আসবে, ভালো লাগছে, উইদাউট আ কাইন্ড অফ কুশনিং অফ ইন্টেলেকচুয়াল কি বলবো, কারাপশন যেটা হয় মানুষের, যে পড়ে বুঝতে হবে যে এটা মানে কি, বা তাহলে আমি বুঝতে পারছি এটা সুন্দর। সেই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসি আমরা, যেটা সুন্দর সেটা সুন্দর, যেটা সুন্দর নয় সেটা সুন্দর নয়, তার নিচে একটা প্যারাগ্রাফ লেখা থাকুক আর নাই থাকুক, সেটা তোমার কাছে ফিলটা, ইট উইল গিভ ইউ আ সার্টেন সেন্স অফ বিউটি অ্যান্ড হ্যাপিনেস ফ্রম দ্যাট। সেটা যেরকম একটা পেন্টিং বা স্কাল্পচার বা কিছু একটা জিনিস দেখলে যেটা পাবে তুমি, সুন্দরতা, যেটা একটা খারাপ জিনিস দেখলেও সেটা একটা অন্যরকম ফিলিং আসবে। ঠিক। দুটোই ভ্যালিড, রাইট? এবার যে যেটার দিকে অ্যাট্রাক্টেড হবে। আই অ্যাম অ্যাট্রাক্টেড টু বিউটি, অ্যান্ড দ্যাট ইজ আ গাইডিং ফোর্স। And but that beauty is not devoid of realities. অনেক পেন্টিংস বলো আমার বা ফটোগ্রাফিতে যেটা রানিং থিম ইজ অলসো ডেথ। ডেথ ইজ আ রিয়ালিটি। We all process it in different ways, and artists over the ages have processed it in paintings and art forms in different ways. Memento mori যে কথাটা আমরা বলি, সেটা comes from that, যে you too must die one day. So আমরা যেহেতু তোমার ডাচ বেঙ্গলের কাজ বা মানে ট্র্যাডিশনাল কাজ দেখেছি, স্কাল্পচার, পেন্টিং, ওই ফরম্যাটেই হুম তোমার ফটোগ্রাফি আসবে কোনো রকম সেরকম মডেল কিছু আছে তো। আছে তোমার? I did a shoot with this jewelry brand called Jalshaghar, and their reference point was Dutch Bengal paintings of Lokhi, and that whole series was about Lokhi's মানে মূর্তির ওপর বেসড করে, পেন্টিংস ওপর বেস করেই ওটা করা। ওটা বেশি কম। হ্যাঁ, এরকম কিছু কাজ করা আছে। হ্যাঁ, এরকম চলতে থাকে মোটামুটি। আমি কিছু এটা রবি বর্মার ওপরেও জুয়েলারি একটা প্রজেক্ট হয়েছে, এটা আবার একটা ব্র্যান্ডের জন্য করা, ভেরি রবি বর্মা স্টাইল অফ পিকচার্স যেটা আমরা করেছি আর কি। সেখানে এরকম থাকে, সেটা চলে আসে, কাজের মধ্যে চলে আসে। কিছু গুস্তাভ ক্লিমটের ওপর কিছু কাজ, সেগুলো। যখনই কোনো কমার্শিয়াল কথাবার্তা হয়, হুম সে তোমার স্কাল্পচারের ক্ষেত্রে হোক, মানে আমি মূর্তির ক্ষেত্রে হোক, হুম সাজের ক্ষেত্রে হোক বা পেন্টিং এর ক্ষেত্রে, হুম তোমার স্ট্রেট ফরওয়ার্ড লেখা থাকে কেন যে না না এটা কমার্শিয়াল পারপাস নয়? হুম আরো একটা বলি, তুমি কমার্শিয়াল যখন করছো যে কোনো কাজকে, হুম তার সাথে নিজের যে পেন্টিং যেটা তুমি এক্সপেরিমেন্ট করছো, হুম সেটাও কোনো রকম তোমার কমার্শিয়াল নয়। সবসময় ইনভলভ রয়েছো তোমার ইয়ের মধ্যে, কি বলে, পার্সোনাল একটা ভালোবাসার জায়গা থেকে। হুম কেন কমার্শিয়াল তুমি এগুলোকে রাখছো না? হুম। এইগুলো যখনই ব্যাপারটা কমার্শিয়াল হয়ে যায়, মানে ব্যাপারটা ডাইলিউট হয়েই যায়। আমি এটা বলছি না যে ভবিষ্যতে আমি কখনো পেন্টিং বিক্রি করবো না, হয়তো করবো একটা অ্যাট সাম পয়েন্ট, বাট সেই পেন্টিংগুলো হয়তো কমার্শিয়াল রিজনের জন্যই করা, ঠিক। রাইট? যেমন ফটোগ্রাফির মধ্যেও আমার কিছু কাজ আছে, সেগুলো জাস্ট পার্সোনাল কাজ, সেগুলোর মধ্যে কোনো কমার্স নেই। অ্যাট দ্য সেম টাইম যেগুলো আমি ক্লায়েন্টসের সঙ্গে কাজ করছি, সেটা একটা কোলাবোরেটিভ প্রসেস অ্যামং প্লেন্টি অফ হেডস হু হ্যাভ দেয়ার ওন ওপিনিয়ন্স, অ্যান্ড আই এম সার্ভিং এ পারপাস ফর দ্য ব্র্যান্ড, নট ফর মাই সেলফ, বুঝতে পেরেছি। right? When I'm painting or doing whatever the artistic creation that I'm creating, that is a purpose to fulfill my own vision. সেখানে my expression is the end word. সেই দুটো ডিফারেন্স করে রাখা ভালো, বিকজ one nourishes the other. কমার্শিয়াল প্রজেক্টস না করলে আমি এইগুলোতে ইনভেস্ট করতে পারবো না, এইগুলোতে আমি ইমোশনালি ইনভেস্ট না করলে কমার্শিয়াল কাজের জায়গাটা আমার কিন্তু গাফিলতি হয়ে যাবে। মানে সেটা আমি নিজেকে আপগ্রেডও করতে পারবো না। হ্যাঁ। একটা অদ্ভুত শান্তি আছে হুম এই পুরো এলাকাটাতে। এই ঘাটটায় আমি ছোট থেকেই আসি।
সত্যি শান্তি আছে পাশের ওখানে। ঘাট মানে পাশের ঘাট যেটাতে দেখছিলে সব প্রচুর লোকজন, ওরা সবসময় লোকজন থাকে বেশি। এটা একটু শান্তির জায়গা। আচ্ছা, আমি তোমাদের যখন দুর্গাপুজো হয় আমি দেখেছি তোমার যে বন্ধু হুম। বান্ধবের যে সার্কেল রয়েছে, ফটোতে দেখতে পেয়েছি যে হ্যাঁ। ইয়াং জেনারেশনের যে গ্রুপ তোমার বন্ধুদের হুম। খুব বেশি ইনভলভ, আর তারা পুজোটাও করছে সেইভাবে, মানে খুব ভালোভাবে। এটা কি কারণ? পুজোটা আমাদেরই পুজো, মানে পুজোটাতে কোনো মানে আমরাই হচ্ছে সব থেকে এল্ডার জেনারেশন ইন দ্য গ্রুপ। পুজোর মধ্যে আমার পরে মানে যে মেন উদ্যোক্তা হচ্ছে অনিন্দ্য সিংহ রায় বলে একজন। হুম। তো সেখানে পুজোর রিসার্চ থেকে শুরু করে তাতে কি বাসন লাগবে, তাতে কি কবে কি ফুল লাগবে, ভোগ দিতে হবে কবে, সব ও নখদর্পণে ও সব রিসার্চ করে করে বার করে। এবং আমরা তো কালিকা পুরাণ মতে পুজো করি, এবং সেক্ষেত্রে কিছু কিছু জিনিস হয়তো আনক্লিয়ার থাকে বইতে, সেখানে আরো অন্য পণ্ডিতদের টিকা দেখে সেগুলোকে বার করে ও, এবং আমাদের যে তন্ত্রধারক অনির্বাণ রয় বলে, তো ওরা দুজনে মিলে বসে সব ডিসাইড করে সেইভাবে পুজোটা আমরা এগিয়ে নিয়ে যাই। তো ওই পুরো দায়িত্বটাই এদের ওপরে। এবং তারপরে আরো কুশ সেনগুপ্ত বলে একজন আছেন প্রফেসর, তো ও আর কি সবকিছু প্র্যাকটিক্যালি যে সে সময় যেগুলো করতে হবে এগিয়ে দিতে হবে এগুলো করে দেয়। আরও আছে সৃজিতা রে বলে, অনুপম গাঙ্গুলি বলে একজন আছে, অন্বেষা বলে একজন আছে, আমরা সবাই মিলেই করি, আমরা সবাই ইয়াং। এবং এছাড়াও প্রচুর বন্ধুরা জাস্ট জয়েন করে, যেমন আচ্ছা, যদি আমি এটা ক্লোজ। টেকনিক্যাল ভাবে বলি তাহলে একটা হ্যাঁ। ক্রিয়েটিভ দিকটা দেখছো হয়তো তুমি, হ্যাঁ, একজন দেখছে পুরো তন্ত্র পুজোর ব্যাপারগুলো। পুজোর যাবতীয় জিনিস মানে পুজোর যে পদ্ধতি থেকে শুরু করে কখন কি লাগবে, বাসন ফুল সবকিছু স্পেসিফাই করা আছে, ওগুলো সব ঠিকঠাক সময় ঠিকঠাক জোগাড় করে রাখা, এগুলো সব অনিন্দ্য দেখে আর অনির্বাণ দেখে। আর এই আর কি, এইভাবেই আমরা এগিয়ে চলছি আর কি। দুর্গাপুজোর লোকবল প্রচুর লাগে, হুম। মানে আমাদের মানে এই জেনারেশনের জন্য আমরা যেহেতু পুরো আমরা আমাদের সেই হেরিটেজ ব্যাপারটা থাকলেও আমরা নতুন করি আবার সবকিছু পড়ে পড়ে দেখে দেখেই করতে হয়, সেটাই নিয়ম এবং সেটাকে আমরা কন্টিনিউ করতে চাই, কারণ ট্র্যাডিশনালটাকে আমরা সবাই খুব ভ্যালু করি। তারা সবাই থাকে কোথায়? কেউ কেউ এখানেই থাকে, যেমন ধরো কুশ অনির্বাণের বাড়ি চন্দননগরী, অনিন্দ্যর বাড়ি তারকেশ্বর। কেউ কেউ এখানে থাকে কিন্তু বাইরে এখন আছে, ব্যাঙ্গালোর, আচ্ছা। চেন্নাই, ওরা সবাই চলে আসে। আমার ভাইও তো এখানে থাকে না, আমার ভাই মুম্বাইতে থাকে, পুজোর সময় সেও আসে। সে জেনারেলি ফুড ম্যানেজমেন্ট সবার খাওয়া দাওয়াটার ব্যাপারটা দেখে, তো সব বুঝতে কিছু পেরেছি। নিয়েই। যখন আমরা এগুলো ভুলতে চলেছি, হুম। তোমরা যে জেনারেশনটাকে এত সুন্দরভাবে সেলিব্রেশন করছো, শুধু পুজো করছো না, পুজো করছো, সেলিব্রেশন করছো হুম। এত সুন্দরভাবে, হুম। এটা সত্যি মানে খুবই ভালো এটা। পুজোটা পুজোর জায়গায় রাখলে বাকি জিনিসগুলো হয়ে যায় ঠিকঠাক টাইমে। উনি আনন্দময়ী মা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আনন্দ উৎসব, আনন্দ হবেই। তো পুজোটার দিকে আমাদের সিনসিয়ারিটিটা আছে বলে বাকিটা সব হয়ে যায়। আর উনি চান বলেই হয়, তাছাড়া তো আমরা কিছুই পারবো না না। এখানে তো ব্যাপারটা অনেকটা ক্লিয়ার। তোমার কি পদ্মর সঙ্গে, পদ্ম ফুল সঙ্গে কোনো আলাদা কোনো সম্পর্ক হ্যাঁ, রয়েছে? ওয়ান অফ মাই ফেভারিট ফ্লাওয়ার্স। আমি বাড়িতে কিছু পদ্ম গাছ করেছি ওই জন্য। এটাও অনিন্দর করা, ও অনিন্দ পদ্ম যে বাড়িতে টাবের মধ্যেও করা যায়, এটা হুম। ইন্ট্রোডিউস করে ও আর কিছুজন ইন্ডিয়াতে। এর আগে এটা কালচারটা ইন্ডিয়াতে অতটা ছিল না। আমাদের আচ্ছা। জেনারেলি পদ্ম হতো পুকুরে ঠুকুরে হতো, জলাশয়। আমাদের বাড়ির মধ্যে পদ্মটা ও ইনফ্যাক্ট ও 108 রকমের পদ্ম করেছে। ওর বাড়িতে? হ্যাঁ, তো ওটা একটা ওর একটা দিক আর কি। আচ্ছা, আমার আমার শেষ প্রশ্ন, এই যে ধরো নিউ জেনারেশন যারা আহ, মানে আর্টিস্ট হিসেবে রয়েছেন, তারা যখন রেফারেন্স নিচ্ছে, যখন ডিজিটালি কাজ করছে, হুম। তো তাদের উদ্দেশ্যে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, তারা হুম। গভীরে গিয়ে তারা পড়াশোনা করে একটা শিল্পকে বা একটা চর্চা করে তারপর পেন্টিং করা উচিত, বা যেটা করছে তারা? মানে আমাদের বাংলায় যেটা খুব প্রবলেম্যাটিক, যে আমাদের আর্ট কলেজ বলো বা ওইসব জায়গায় ট্র্যাডিশনাল বেঙ্গলি আর্ট কিন্তু শেখানো হয় না। যেটা হয়তো তুমি অনেক সেন্টার গভর্নমেন্টের বাইরে কি ভেতরে পাবে, বিদেশে তো নিশ্চয়ই পাবে, ঠিক। দেশের মধ্যেও তুমি অন্য শহরে পাবে। সেখানে কাংড়া স্টাইল মানে পাহাড়ি স্টাইল পেন্টিং বলো বা অন্য অন্য যেগুলো স্টাইল লোকাল স্টাইলস সেগুলো শেখানো হয়। এখানে কিন্তু একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে সামহাও আমাদেরকে ট্র্যাডিশন থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। একটা নতুন ভারতবর্ষ বা গড়ার চেষ্টা চলছিল,
সেইটার থেকে আমাদের জেনারেশন কি আমাদের থেকেও যারা ইয়াং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আছে তারা খুব ভালো কাজ করছে। ঠিক। অনেককে আমি ইন্সপায়ার করেছি, অনেকের থেকে আমি ইন্সপায়ার হয়েছি। তো এই ধারাটা একাডেমিক আর্টের বাইরে গিয়েও আমরা চেষ্টা করে যতটা পেরেছি করেছি, এবং আমার মনে হয় সেটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে খুবই ভালো হয়, কিন্তু সেটা এখনো আসেনি। অতএব শিক্ষার জায়গাটা আমাদের একাডেমির বাইরেই। ইটস আ গুড থিং অ্যান্ড আ ব্যাড থিং অ্যাজ ওয়েল, বাট মোস্টলি ইয়াং জেনারেশন যদি কোনো একাডেমিক্যালি ট্রেডিশনাল আর্ট শিখতে যায় সেটা তো নিজে থেকে শিখতে হবে তাকে। নিজে থেকেই প্র্যাকটিস করতে সেটার হবে। তো কোনো জায়গা রইলো না তাহলে। মানে তুমি শান্তিনিকেতনই বলো বা কিছুই, সেখানেও রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে ট্রেডিশনাল আর্টের একটা কালচার হোক, তার জন্য নন্দলাল বসু ওখানে শেখাতেন, বাট সেগুলোও তো এখন প্রায় লুপ্ত প্রায়। সেটাই। তুমি কলকাতাতেও আর্ট কলেজগুলোতে কতজন আছে যারা ট্রেডিশনাল আর্ট শেখায়, তাই না? ইউরোপিয়ান আর্ট শেখায়, কিন্তু ইন্ডিয়ান ট্রেডিশনাল আর্ট কতজন শেখায়? সেটা কিন্তু বাইরে স্টেটে অতটা নেই। আমরা যে বাঙালি হিসেবে গর্ব করি আমাদের আর্ট অ্যান্ড কালচার নিয়ে, সেগুলো কোথায় আর আছে? বছর পর কোথায় থাকবে সেটা যদি শেখানোই না হয়? ওই যে বললাম, সামনে গাড়ি চালাতে গেলে পেছনে রিয়ার ভিউ মিটারটা দেখতে হবে, তাছাড়া তুমি তো অ্যাক্সিডেন্টটাই হবে। আচ্ছা, এখন যদি কেউ তোমাকে বলে, তোমার কথা দিয়েই বলছি, তোমাকে কেউ যদি শেখাতে বলে, হ্যাঁ, শেখাতে পারি, না শেখানোর কিছু নেই। অনলাইন কিছু অনলাইন যে কি যে বলে সময় দিতে হবে, আমার সেই সময়টা থাকলে আমি নিশ্চয়ই শেখাবো। মানে এটা হয়তো হ্যাঁ, ফিউচারে কোনো রকম প্ল্যানিং থাকতে পারে যাতে হ্যাঁ, ফিউচার জেনারেশন সিচুয়েশন, সুবিধা হয়। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার থেকে ইন্সপায়ার হয়ে বলো বা আমার ধারাটাকে কন্টিনিউ করার জন্য আমার অনেক পরিচিত আমার থেকে সেগুলো শিখেছে, এবং তারাও পেন্টিং করছে, এবং তারা এগিয়ে নিয়ে যায়, তারা এক্সিবিশনও করছে, বাহ। তারা কিছু কিছু বিক্রিও করছে। যে স্টাইলটা তোমাকে দেখালাম পেন্টিংসের, ওগুলো তারা করছে, এবং সেই জায়গাটা থেকে আমার মনে হয় ভালোই লাগে, কারণ কি এই প্রচারটা খুব প্রয়োজন। ট্র্যাডিশন ছাড়া আমরা কিছুই নয়, মানে ঠিক। সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে মানে তুমি ইউরোপিয়ান আর্টই দেখতে গেলে প্রথমে তো শুরু হচ্ছে গ্রেকো রোমান আর্ট থেকে, ঠিক। সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে আমরা আসছি রেনেসান্স আর্ট, কি তার আগে ডাচ মাস্টার্সদের আর্ট, সেখান থেকে শিখে শিখে তারপরে পিকাসো ঠিকাসো সবাই আসে, কিন্তু সেই ধারাটারা কিন্তু কন্টিনিউ করেছে। টিশিয়ান বলো বাকি সব পরপর সাজিয়ে ওরা গেছে, তাই জন্যই ইউরোপিয়ান আর্ট এখনও একটা জায়গায় রয়েছে। কন্টেম্পোরারি আর্ট সিন যেটা ইন্ডিয়াতে রয়েছে, সেখানে কিন্তু সামহাও ট্র্যাডিশনাল আর্ট ফর্মের থেকে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মিসিং রয়েছে এটা। এটা আজকের নয়, এটা আমাদের আগের জেনারেশনেই হয়েছে, কিন্তু সেটাকে আমি খুব একটা যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেই আর্ট, সেটা কিন্তু নয়। তুমি যদি দেখো পাবলিক আর্ট এখন যেটা হচ্ছে, সেগুলো তো কোনোভাবেই কালচারালি আমরা সেই নিয়ে কোনো গর্ব করতে পারি না। মানে ফাইবার গ্লাসের বড় বড় মূর্তি যেগুলো অতি সুন্দর দেখতে, সেগুলো দেখে তো হাজার হাজার মানুষ ইন্সপায়ার হয়ে আরও পাড়ায় পাড়ায় সেই মূর্তি বানাচ্ছে। সেটা কি আমাদের বাঙালি সভ্যতার জন্য খুব ভালো জিনিস? ঠিক। সেটা তো নয়। তো সেটাও একটু ভেবে দেখতে হবে আমাদের, মনে হয় যাদের কাছে সেই ঠিক। পাওয়ারটা আছে করার। সারাদিন আমি তোমার সাথে কাটাতে পারলাম। হুম, আমার মনে অনেক প্রশ্ন ছিল, দর্শকদের অনেক জানার ইচ্ছে ছিল যে এই মানুষটা অ্যাকচুয়ালি কেমন। শুধুমাত্র একটা নাম ছবির উপর দিয়ে ছেড়ে দেওয়া সেটা তো সম্ভব নয়। যখন শিল্প হচ্ছে তখন হ্যাঁ, তার শিল্পীদেরকেও সামনে আনা আমাদের কাজ। তো থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। আমার মনে হয় এটা আমারও খুব ভালো এক্সপিরিয়েন্স গেল, আর অনেক কথাবার্তা বলা হলো, বেশ মজা হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবে। আর প্রণাম হচ্ছে, কেন নমস্কার। হাত মেলাতে পারি তো। একদম।